আমরা একেবারে ফার্স্ট টু লাস্ট আমাদের ক্যারিয়ারটাকে সাজাতে পারি ইন দিস সেক্টর, ইন দিস হিউজ সেক্টর। আমি আসলে ইন দিস সেক্টর বলার আগে বলি যে ইন দিস হিউজ সেক্টর, বিকজ ডেটা অ্যানালিটিক্স এন্ড ডেটা সায়েন্স বলেন, মেশিন লার্নিং বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, এই যে সেক্টরটা, ডেটার যে সেক্টরটা, এটা এখন এত হিউজ, এখানে এত কিছু আছে। সো এই জিনিসটাকে, এই ধরনের স্কিলকে এখন ইগনোর করে কোনো একটা ভালো ক্যারিয়ার গড়া, ইটস অলমোস্ট ইম্পসিবল। বিকজ আপনাকে ডেটা জানা লাগবে। ইউ ক্যান বি ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড। আপনি যে কোনো একটা কোম্পানিতে জব করতে চান, আপনাকে মাইক্রোসফট এক্সেল ধরায় দিবে, বলবে যে এটা দিয়ে এই কাজ, ওই কাজ, এই কাজ করো। হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে অন্য একটা টুলস ধরায় দিবে, বলো যে ডেটা অ্যানালাইসিস করো বা ডেটা সর্টিং করো। আর আপনি যখন ডিসিশন মেকার হবেন, তখন সিম্পলি আপনার ইন্ডাস্ট্রিতে আপনার জায়গাটা কিন্তু তুলনামূলক অন্য থেকে ভালো হবে। এটা খুব স্বাভাবিক। সো যার কারণে আমরা আসলে ওই জায়গাটা চেষ্টা করতেছি। ডেটা সলিউশন 360 একটা মোটো হলো যে আপনাদেরকে ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে গড়ে তোলা, নট অনলি ফর দ্য ডেটা অ্যানালিটিক্স, ফর অলসো যে আপনি আপনার কাজে এটাকে লাগাতে পারতেছেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আপনি আর্টস ফ্যাকাল্টির হতে পারেন, কমার্স ফ্যাকাল্টির হতে পারেন, এটা কোনো ইস্যু না। সো আপনারা মনোযোগ দিয়ে আশা করি এই সেশনটা করবেন। খুব বড় সেশন হবে না, ওভারঅল 1.5 ঘন্টা সেশন হবে। আমি একটু এখানে ইনভাইট করব মোহাম্মদ সুলাইমান আহমেদ। আমাদের মেইনলি সেশনটা আজকে উনি নেবেন। আমাদের অন্য টিচারদের মধ্যে আমি বেসিক্যালি আছি, আর একজন টিচার আছেন, উনি এখনো উপস্থিত হতে পারেননি, উনি অন দ্য ওয়েতে আছেন। এন্ড সুলাইমান আহমেদ ভাই, উনি হলো, আমি একটু পরিচয় করে দিই, উনি ডেটা সলিউশন 360 এখন মেন্টর হিসেবে আছেন, অ্যাজ ওয়েল অ্যাজ উনি যদি ওনার প্রাথমিক পরিচয় দিয়ে, উনি এখন ইনসাইট ইন টেকনোলজি ডেটা সায়েন্টিস্ট হিসেবে আছেন একটা মাল্টিনেশনাল কোম্পানি, ইউএস বেসড। সো দেখেন, বাংলাদেশে বসে ইউএস এর জব করতেছে এবং ডলারের স্যালারি নেয়। একটা মজার বিষয় সেটা হলো যে বেসিক্যালি রিমোট জব যেটাকে আমরা বলি। হ্যাঁ, সো ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্সে কিন্তু এই সুযোগটা আছে, আপনারা অলরেডি জানেন এটা। বা ফ্রিল্যান্সিং অপরচুনিটিও কিন্তু আগের থেকে এখন আরো অনেক বাড়তেছে। আচ্ছা, তো এখন যদি আমি একটু সুলাইমান আহমেদ, আপনি কি আছেন? হ্যালো। জি, আসসালামু আলাইকুম সবাইকে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আম, প্লিজ আমি কন্টিনিউ। আশা করি আমাকে শোনা যেতেছে। জি জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আম, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে হয়তো আমি একটু সুবিধাভাবে জিনিসটা করতে পারবো। জি, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাইতেছে। তো ফার্স্ট অফ অল সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই ফ্রি সেশনে যুক্ত হওয়ার জন্য। আমার নাম সোলাইমান আহমেদ। আমি আমার পড়াশোনা হয়েছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে। আমি পরিসংখ্যান বিভাগে পড়াশোনা করছি। আমি 2021 সালে আমার অনার্স শেষ হয়। এন্ড আমি আসলে ফ্রিল্যান্সিং করতাম। এটা হচ্ছে কি আমার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। আপনারা এই ওয়েবসাইটে গেলে আমার সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও আমি লিঙ্কডইনে অনেক অ্যাক্টিভ ছিলাম। যেহেতু কেন অ্যাক্টিভ ছিলাম এটা নিয়ে আমরা আস্তে আস্তে সামনে কথা বলবো। তো যাই হোক, আমার পরিচয় সম্পর্কে আগে বলি। তো আমি অনার্স শেষ করছি 2021 সালে। বাট অনার্স চলাকালীন সময়ে আমি আসলে রিসার্চ ওয়ার্কে যুক্ত ছিলাম আমার সুপারভাইজারদের সাথে। তো আমি 2টা রিসার্চ ওয়ার্কে যুক্ত ছিলাম। এন্ড 2020 সাল থেকে আমি আসলে ফাইবারে ফ্রিল্যান্সিং করা শুরু করি। এন্ড যেহেতু আমার পরিসংখ্যান বিভাগে আমি পড়তাম, তো সেহেতু আমার আসলে এই যে ডাটা সায়েন্স বা ডাটা অ্যানালিটিক্স, তো এইসবের যেসব টুল ছিল যেমন আর অথবা পাইথন, তো এইসব নিয়ে আমি আসলে রেগুলারলি কাজ করা লাগতো আমার। তো আমি আসলে আহ টুকিটাকি নিজ থেকে এক্সেল শিখছিলাম। আর আর আমি অনেক ভালো করে পারতাম। তো সেহেতু আমি জাস্ট ফাইবারে আমার মানে কেরিয়ারটা শুরু করি। তো ফাইবারে আস্তে ধীরে আহ ভালোই কাজ আসা শুরু হয়, এন্ড এইভাবে আসলে আমার মানে কেরিয়ারটা শুরু হয়। তো যাই হোক, যেখানে আমরা ছিলাম যে আসলে এই এই ডাটা সায়েন্স বা ডাটা অ্যানালিটিক্স থেকে কেরিয়ার এবং ফ্রিল্যান্সিং আসলে কিভাবে কতটুকু ভালো বা কিভাবে আসলে সামনে আগবাড়তে হয়, এটা নিয়ে আমি আলোচনা করবো আজকের এই সেশনে মূলত। তো
তো এখানে আমরা অনেকেই আছি যারা আসলে হয়তো স্টুডেন্ট, অথবা যারা আসলে কেরিয়ার চেঞ্জ করতে চাইতেছেন, অথবা যারা আসলে এই টুলস গুলা শিখে হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে যে যদি হায়ার স্টাডির পার্সপেক্টিভ থেকে যদি আমি কথা বলা শুরু করি, তাহলে দেখেন যে আম, এই এখানে যেসব ডোমেন নলেজ বা যেসব টুলস আপনারা শিখতেছেন, এইগুলো শুধু আসলে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আসলে আপনি শিখতেছেন না, এইগুলো আসলে গ্লোবাল পার্সপেক্টিভ থেকে আসলে আপনি শিখবেন। এন্ড আপনি যদি বাংলাদেশ বাদে অন্যান্য দেশে আসলে সবচেয়ে বেশি ডাটা অ্যানালিটিক্স এর জব মার্কেট আসলে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এন্ড ফ্রিল্যান্সিং এর যে ব্যাপারটা, ওইটা আসলে আমি যে সময় 2020 সাল থেকে শুরু করছিলাম, ওই সময় আসলে আর এখনকার যে সিচুয়েশন মানে কমপ্লিটলি ডিফারেন্ট। আমার সময় আসলে কাজ পাওয়া অনেক টাফ ছিল, এন্ড ওই সময় অনেক কম ফ্রিল্যান্সার ছিল। বাট এখন আসলে কাজ যেরকম অনেক বেশি, সেরকম আসলে ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক বেশি। বাট সমস্যাটা হচ্ছে কি, এই জায়গায় যে কোয়ালিটিফুল ওয়ার্কার বা কোয়ালিটিফুল ফ্রিল্যান্সারের আসলে অভাব অনেক। তো যেটার কারণে আসলে ক্লায়েন্টের কাছ থেকে আমার আসলে, আমি এখনো ফ্রিল্যান্সিং করি, তো ক্লায়েন্টের কাছ থেকে আসলে আমার মানে কিছু অভিযোগ শুনতে হয় যে আসলে এরকম একজন ফ্রিল্যান্সারকে কাজ দিয়েছিলাম, বাট সে কাজ নিছে বাট ঠিক মতো করে দিতে পারে নাই। সো ব্যাপারটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি অনেক বুম করতেছে, মানে ইন্ডাস্ট্রি অনেক গ্রো করতেছে, কিন্তু এটার সাথে আসলে আহ, একজন মেবি মাইক অন, কাইন্ডলি মাইকটা অফ করলে ভালো হতো। আচ্ছা, সুলাইমান, তুমি কন্টিনিউ করো, আমি দেখছি। ওকে, থ্যাংক ইউ। তো ইন্ডাস্ট্রি আসলে অনেক গ্রো করতেছে, কিন্তু আসলে দেখা যাইতেছে যে কাজ করার কোয়ালিটিফুল ফ্রিল্যান্সার বা কোয়ালিটিফুল এমপ্লয়ি পাওয়া যাইতেছে না। তো এই জন্যই আমাদের এই ভেঞ্চারটা, আমাদের এই কোর্সটা, যে আমি টাটা সলিউশন 360 সাথে অ্যাড হয়ে আমরা এই কোর্সটা লঞ্চ করতেছি। তো আমাদের এই কোর্সটা আসলে অনেক বড় একটা কোর্স হবে, এন্ড ইনশাল্লাহ আমরা সবাইকে সবার এক্সপেকটেশন ফুলফিল করতে পারবো। তো আমাদের কোর্সটা আপনারা দেখতে পারতেছেন যে 6 মান্থসের লাইভ ক্লাস এন্ড মেন্টরিং হবে উইথ প্রজেক্টস। অবশ্যই প্রজেক্ট সহকারে কোর্সটা হবে, কারণ শুধু স্কিল গুলা শিখলেই আসলে হইতেছে না। কারণ এখন যেহেতু মডার্ন এরা, ইন্টারনেটের এরা, তো সিভি আসলে যারা এইচআর ম্যানেজমেন্টে আসে, তাহলে তারা আসলে সিভি 1-2 মিনিটেই দেখা ফেলে, বাট তারা আসলে আপনার পোর্টফোলিও একটা আছে কিনা সেটা আসলে বেশি গুরুত্ব দেয়। তো আমি যে আমার এই ওয়েবসাইটটা বানাইছি, এটা আসলে বানানোর জন্য আমি আসলে কোনো ধরনের আমার কোডিং করা লাগে নাই। এটা কমপ্লিটলি আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, জাস্ট ক্লিকের মাধ্যমে আমি ওয়েবসাইটটা করছি, উইক্স এর মাধ্যমে। এন্ড আমি এই ওয়েবসাইটের মধ্যে আমার যতগুলা পাওয়ার বিআই রিলেটেড প্রজেক্টস আছে, যতগুলা এক্সেল এসকিউএল রিলেটেড প্রজেক্টস আছে, এন্ড দেন এক্সেল রিলেটেড প্রজেক্টস আছে, পাইথন রিলেটেড প্রজেক্টস আছে, সবগুলা আমি এখানে হোস্ট করে রাখছি, যেন আমি জাস্ট আমার যে আমাকে চাকরিতে নিবে, যে আমার রিক্রুটার, সে যেন দেখতে পারে আমি যে কাজ পারি বা সামথিং। তো এই জন্য স্কিল শেখার সাথে সাথে প্রজেক্টস আসলে অনেক ইম্পর্টেন্ট হয় তারা। এন্ড প্রজেক্ট শুধু যে আপনি জব মার্কেটের জন্য প্রজেক্ট করবেন শুধু তাও না, ফ্রিল্যান্সিং যে সময় আপনি কেরিয়ার শুরু করতে যাচ্ছেন, তো আপনাকে যেহেতু একটা ক্লায়েন্ট আপনাকে কিভাবে ভরসা করবে, তো আপনাকে ভরসা করবে আপনার এই প্রজেক্ট বা পোর্টফোলিও দেখে। তো যাই হোক, তো প্রথমে 6 মাস আমরা ইন্টেন্সিভ লাইভ ক্লাস হবে, এন্ড মেন্টরিং হবে। কোনো ধরনের সমস্যা পড়লে আমি আছি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। এবং আমাদের সাথে দাদা আছেন, দেবাশিস নাথ দাদা। দাদা উনি প্রায় 28 বছরের এক্সপিরিয়েন্স ওনার কাছে আছে, এন্ড উনি এক্সেল এর অনেক ভালো একজন ইনস্ট্রাক্টর। তো আশা করি আমরা দুইজন মিলে আপনাদের সব ধরনের সমস্যার সমাধান দিতে পারবো। এন্ড 6 মাস পরে যারা সম্পূর্ণ সফলভাবে আমাদের সবগুলা ক্লাস অ্যাটেন্ড করবেন এবং সবগুলা প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট গুলা সম্পূর্ণ করবেন, তাদের জন্য জব প্লেসমেন্টের ব্যাপারে এবং ডিফারেন্ট পেইড ফ্রিল্যান্সিং প্রজেক্টের ব্যাপারে, এন্ড ইভেন আমাদের নিজেদের এই যে টাটা সলিউশন 360-তে ইন্টার্নশিপ করারও আমরা অপরচুনিটি দিয়ে থাকবো। তো আসলে আমরা যদি একটু শর্টলি দেখি যে আমাদের আসলে মডিউলে আমরা আসলে কি কি টপিক নিয়ে আসলে কোর্সটা করাবো। তো কোর্সের প্রথমে হচ্ছে কি যে স্ট্যাটিস্টিক্স ফর ডাটা সায়েন্স। তো দেখেন, স্ট্যাটিস্টিক্স আসলে শুধু ডাটা সায়েন্সের জন্য না, স্ট্যাটিস্টিক্স আসলে সব সেক্টরে আসলে স্ট্যাটিস্টিক্স এর যে বেসিক জিনিসগুলো আসলে জানা প্রয়োজন। তো বেসিক জিনিসের মধ্যে কি আছে? তো বেসিক জিনিসের মধ্যে আছে আপনার ডাটা সম্পর্কে
ডাটা বেসিক, আসলে ডাটাটা কি এবং ডাটা আসলে কিভাবে একটা থেকে ডিফারেন্সিয়েট হয়, এরপর ভেরিয়েবলটা কি, এরপর ডিফারেন্ট ডাটা টাইপস, এরপর আমরা আসলে আমাদের ডেইলি লাইফে এভারেজ ইউজ করতেছি, এরপর মিডিয়ান ইউজ করতেছি, মোড ইউজ করতেছি। তো এসবের ডিটেইলড ডিসকাশন, এসবের ডিটেইলড ইনফরমেশন সম্পর্কে আসলে জানা অনেক প্রয়োজন। এরপর আরো অ্যাডভান্স লেভেলে আপনাদের বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে যেগুলো আসলে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য অনেক প্রয়োজন পড়ে। তো আপনি যে সময় একজন ডাটা অ্যানালিস্ট অথবা ডাটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করবেন, আপনার আসলে শুধুমাত্র ডাটা ক্লিন করে দিলেও হবে না, আপনাকে বিভিন্ন রিকোয়েস্টের উপর বেস করে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে দেওয়া লাগতে পারে। এখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আসলে কি ধরনের হতে পারে, তো ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা একটু ক্লিয়ার করি। তো ধরেন আম, আপনি একটা হ্যাঁ ধরেন আপনি একটা স্কুল ম্যানেজমেন্টের একজন ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছে, মানে স্কুল ম্যানেজমেন্ট এরকম একটা ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছে। তো এখন ম্যানেজমেন্ট আপনাকে ডাটা দিল, তো ওইখানে আপনার কাছে ছেলেদের পারফরমেন্সের ডাটা আছে এবং মেয়েদের পারফরমেন্সের ডাটাও আছে একটা ক্লাসে সাপোজ। তো এখন তারা জানতে চাইলো আপনার কাছে যে আপনি আমাদের বলেন যে আহ, ছেলেদের পারফরমেন্স কি মেয়েদের পারফরমেন্স থেকে বেটার, না মেয়েদের পারফরমেন্স ছেলেদের পারফরমেন্স থেকে বেটার। তো এখন এটা আপনি কি করতে পারেন, আপনি জাস্ট পারফরমেন্স স্কোর যেগুলো আছে, অর্থাৎ স্কোর বলতে পারফরমেন্স স্কোর আসলে কি হতে পারে, পরীক্ষার মার্কস হতে পারে, অ্যাটেন্ডেন্স মার্ক হতে পারে, এন্ড আদার যদি কোনো ধরনের স্কোরিং থাকে, লাইক ছেলে বা মেয়ে ঠিকভাবে মানে আদব কায়দা ফলো করতেছে কিনা, ঠিকভাবে রুলস এন্ড রেগুলেশন স্কুলের ফলো করতেছে কিনা, এইসবের উপরও মার্কস থাকতে পারে। তো এই সব কিছু মিলাই হচ্ছে কি আপনার পারফরমেন্স স্কোর হবে। তো এই পারফরমেন্স স্কোরের উপর বেস করে আপনি কি করতে পারেন, আপনি ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা এভারেজ স্কোর নিতে পারেন। এন্ড দেন এই এভারেজ স্কোর আপনি কম্পেয়ার করে বলতে পারেন যে আসলে ছেলেদের স্কোর এভারেজ স্কোর বেশি, এর মানে হচ্ছে কি ছেলেরা বেটার দেন মেয়েরা। কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস জেনারেলি এরকম হয় না। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য কিছু নিয়ম কানুন থাকে, যেটার উপর বেস করে আমরা আসলে ব্যাপারটা ডিসিশন মেক করার মতো আসলে বলতে পারি। তো এই জন্য এখানে আসলে আমরা অনেক ধরনের টেস্ট ইউজ করি, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, যেমন টি টেস্ট আছে। আমি একটু আগে যে সিনারিওটা আমি বর্ণনা করছি, এই সিনারিওটা আসলে আমরা টি টেস্টের মাধ্যমে আসলে আমরা এক্সপ্লেন করতে পারি বা আনসারটা করতে পারি বা ইন্টারপ্রেট করতে পারি। তো এসব ব্যাপারের জন্য আসলে আমি তো এটা জাস্ট একটা স্কুল রিলেটেড এক্সাম্পল দিয়ে বলছি, কিন্তু এই ধরনের জিনিস আসলে প্রত্যেকটা সেক্টরে আসলে করা লাগে। তো এই যে টি টেস্টের যে জিনিসটা, এটা আসলে মডার্ন এরাতে এবি টেস্টিং নামে পরিচিত। তো এবি টেস্টিং আপনার ই কমার্সে ইউজ করা লাগে, এরপর ধরেন কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে এবি টেস্টিং এর প্রয়োজন হয়, এরপর সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রিতে এবি টেস্টিং এর প্রয়োজন হয়। তো এগুলো আসলে অনেক লেংদি আলাপ আলোচনা, যে সময় আমরা আসলে এই স্ট্যাটিস্টিক্স এর ক্লাসগুলো করব, তো তখন আমরা আসলে এইসব নিয়ে আরো বিস্তার আলোচনা করবো। তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা লাগে, এবং ডাটার মধ্যে যদি কোনো ধরনের এনোমালি থাকে, তো এনোমালি বলতে হচ্ছে কি ধরেন ডাটার রেঞ্জ আপনার দেখা যাচ্ছে যে 10 থেকে 100 মধ্যে আছে, কিন্তু সাপোজ কিছু ভ্যালু হচ্ছে কি অনেক বড়, লাইক আনইউজুয়ালি বড়, লাইক 1000 প্লাস অথবা 50,000 প্লাস। তো এই ধরনের ভ্যালু গুলোকে আসলে আউটলায়ার বলা হয়। তো ওই ধরনের ভ্যালু গুলা কোন কোন টেকনিকের মাধ্যমে ফাইন্ড আউট করা লাগে, এন্ড ওইসব ভ্যালু গুলা কি আসলে ডিলিট করা বা ফেলে দেওয়া উচিত হবে কি না, আমাদের অন্য কোনো মেথডে ওইসব ভ্যালু রিপ্লেস করা উচিত হবে। তো এইসব বিষয়ে আসলে জানার জন্য স্ট্যাটিস্টিক্যাল নলেজ আসলে অনেক প্রয়োজন হয়। তাছাড়াও আমাদের কাছে কোরিলেশন আছে, তারপর লিনিয়ার রিগ্রেশন আছে, এবং ডিফারেন্ট লজিস্টিক রিগ্রেশন আছে। তো এগুলা, এই যে রিগ্রেশন, এনোভা, এগুলা আসলে মেশিন লার্নিং অ্যালগরিদমের আন্ডারে পড়তেছে, এন্ড এগুলা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আমরা এই স্ট্যাটিস্টিক্স ফর ডাটা সায়েন্স সেকশনে আলোচনা করব। তো এরপর আসতেছে আমাদের এক্সেল ফর ডাটা অ্যানালাইসিস এন্ড ডাটা সায়েন্স। তো এখানে এক্সেল ইউজ করে আসলে টু বি ভেরি অনেস্ট, এক্সেল ইজ এ ভেরি স্ট্রং ডাটা অ্যানালিটিক্স টুল, এন্ড এটা সম্পর্কে আসলে কেউ আসলে ইমাজিন করতে পারবে না যে এক্সেল দিয়ে আসলে কি ধরনের অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়, যদি কারো মানে একটু ইচ্ছা আর যদি সময় থাকে। সময় একটু বেশি লাগে, বাট কাজগুলো আসলে অনেক ইজিলি করা যায় কোনো ধরনের কোড ছাড়া। তো ধরেন আপনি একটা রিপোর্ট বানাবেন কোন একটা সেক্টরে, ধরেন সাপ্লাই চেইন সেক্টরে আপনি কোন একটা কেপিআই বানাবেন, এরপর ডিস্ট্রিবিউশন ওয়াইজ আপনি কিছু চার্ট বানাবেন। তো এইসব কিছু মিলায় আপনি একটা ড্যাশবোর্ড বানাবেন বা একটা রিপোর্ট বানাবেন। তো এটা আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, ধরেন আর অথবা পাইথনের বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, যেমন আর দিয়ে আমরা আর শাইনি ড্যাশবোর্ড বানাতে পারি, এবং পাইথনের স্ট্রিমলিট দিয়ে আমরা ড্যাশবোর্ড বানাতে পারি। কিন্তু
ওইগুলাতে সমস্যা কি হয়, ওইগুলাতে আসলে কোড করতে গেলে আমরা যে কাজটা 3 থেকে 4 ঘন্টায় করতে পারবো এক্সেল এর মাধ্যমে, জাস্ট ক্লিকিং এন্ড ড্র্যাগ ড্রপিং করে, ওগুলো আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে গেলে প্রায় 1 থেকে 2 দিন সময় লেগে যেতে পারে। তো এই সেন্সে এক্সেল দিয়ে আসলে ড্যাশবোর্ড ক্রিয়েশন বা ইনস্ট্যান্টলি পিভট টেবিলের মাধ্যমে রিপোর্ট ক্রিয়েশন আসলে অনেক স্ট্রং ডাটা অ্যানালিটিক্স টুল হিসেবে এক্সেল আসলে ইউজ হয়। এন্ড এক্সেল এর পোর্শনটা আমাদের দেবাশিস নাথ দাদা আছেন, উনি এক্সেল এর অনেক ভালো এক্সপার্টিস আছে ওনার, এন্ড উনি আসলে এগুলো অনেক ভালোভাবে আপনাদের দেখায় দিতে পারবেন বলে আমার বিশ্বাস। এরপর শুরু হবে পাওয়ার বিআই। তো পাওয়ার বিআই হইতেছে গিয়ে ইটস লাইক এক্সেল অন স্টেরয়েডস বলা হয় ব্যাপারটাকে। লাইক পাওয়ার বিআই দিয়ে আসলে ফার্স্ট অফ অল শুরু হবে যে কিভাবে ডাটা কানেক্ট করা লাগে। তো আসলে আমরা বিভিন্ন প্রজেক্ট করি বা ইউটিউবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখতে পারি যে এক্সেল ডাটা আমরা জাস্ট পাওয়ার বিআই তে ইম্পোর্ট করছি এন্ড দেন ওইটা নিয়ে কাজ করছি। বাট রিয়েল লাইফ সিনারিওতে আসলে শুধু আপনি এক্সেল ডাটা নিয়ে কাজ করবেন না, অবশ্যই এক্সেল ডাটা নিয়ে কাজ করবেন, বাট নট অনলি এক্সেল ডাটা, আপনাকে বিভিন্ন ডাটাবেস থেকে ডাটা ইম্পোর্ট করতে হবে এন্ড ভিউ বানানো লাগতে পারে, এন্ড ওই ভিউটা পাওয়ার বিআই তে নিয়ে কাজ করা লাগতে পারে। সো ওভারঅল পাওয়ার বিআই একটা স্ট্রেট ফরওয়ার্ড কোনো টুল না। পাওয়ার বিআই হইতেছে কি আসলে একটা এন্ড টু এন্ড বিজনেস ইন্টেলিজেন্স টুল, যেটার মাধ্যমে আসলে আপনি এন্ড টু এন্ড প্রজেক্ট লাইক ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মানে প্রোডাকশন লেভেলের বড় বড় রিপোর্ট আসলে আপনি বানাতে পারবেন পাওয়ার বিআই এর মাধ্যমে। এন্ড এটা আপনি মানে এটা আপনি করতে হলে অবশ্যই আপনাকে বেসিক জানতে হবে। এই বেসিক গুলা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো ফার্স্ট অফ অল পাওয়ার বিআই বেসিক বুঝাবো, এরপর ডাটা মডেলিং, এরপর টেক্সট নিয়ে ইন্টেন্সিভ ক্লাস হবে। এরপর শুধু তাই না যে জাস্ট আমি আপনাদেরকে বুঝাবো, আমি আপনাদের কিভাবে এফেক্টিভলি প্রবলেমে পড়লে কিভাবে এফেক্টিভলি প্রবলেমটা সলভ করার জন্য কিভাবে গুগলিং করতে হয়, সরি সরি তো কিভাবে গুগলিং করতে হয় এবং কিভাবে চ্যাট জিপিটি এফেক্টিভলি ইউজ করতে হয় কোনো ধরনের প্রবলেম ফেস করলে। সুলাইমান, জি যে আমি একটু ইন্টারফেয়ার করছি, সেটা হলো যে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমরা একটু পরে কোয়েশ্চেন নিব, জাস্ট একটু সময় দেন, আমাদের মেন্টর একটু কথা বলছেন, তারপরে আমরা কোয়েশ্চেন নিব। মেন্টর কথা বলার সময় কাইন্ডলি মাইকটা একটু অফ রাখবেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। ওকে, প্লিজ ক্যারি অন। ওকে ওকে, থ্যাংক ইউ সাকিব ভাই। can you please zoom out please? Okay, sure. থ্যাংক ইউ সাকিব ভাই। তো যেটা বলতেছিলাম যে পাওয়ার বিআই তে আসলে লো কোড প্রোগ্রামিং, সরি লো কোড একটা টুল হইলো, লো কোড বলতে এখানে কোডিং কম করা লাগে, বাট তারপরও কিছু লজিক ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের আসলে এই যে টেক্সট নিয়ে কাজ করতে হয়। তো এই টেক্সট নিয়ে কাজ করার সময় আসলে দেখা যায় যে আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করি, যে আসলে টেক্সট ঠিক মতো কাজ করতেছে না বা ওইটাকে ডিবাগিং করতে হয়। তো এই ডিবাগিং আসলে কিভাবে এফেক্টিভলি গুগলিং এর মাধ্যমে করা লাগে এবং কিভাবে চ্যাট জিপিটি কে কনটেক্সট বুঝায় দিলে চ্যাট জিপিটি কিভাবে আমাদের হেল্প করবে এই মানে ডিবাগিং করতে, তো সেটা আমি ভালো করে আপনাদেরকে সামনে তুলে ধরবো। এছাড়াও মানে কোন সিচুয়েশনে কোন ধরনের চার্ট, কোন ধরনের টেবিল আসলে ইউজ করতে হয় সেগুলো সম্পর্কেও বিশদ এবং বিস্তারিত আলোচনা আমরা পাওয়ার বিআই তে করবো। এন্ড আমি আমার এই পাওয়ার বিআই কোর্সের মধ্যে 2টা এন্ড টু এন্ড প্রজেক্ট রাখবো। এন্ড একটা প্রজেক্ট আমি এই যে সময় কোর্স গুলো আপনাদেরকে বেসিক টুল গুলো শেখাইতেছি ওই সময় আমরা করবো। এন্ড আরেকটা প্রজেক্ট মানে সবকিছু শেখানোর শেষ করার পরে আরেকটা এন্ড টু এন্ড প্রজেক্ট আমরা করবো। এন্ড লাস্টে একটা অ্যাসাইনমেন্ট থাকবে একটা এন্ড টু এন্ড প্রজেক্টের উপর, যেটা আপনারা পরে আমাদেরকে পাঠাবেন। এরপর পাওয়ার বিআই সেকশনের পরে আমরা এসকিউএল এ যাব। এসকিউএল আসলে শুধু ডাটা অ্যানালিটিক্স বা শুধু ডাটা অ্যানালিস্ট বা শুধু ডাটা সায়েন্টিস্টরা আসলে এসকিউএল ইউজ করে না। এসকিউএল আসলে সবাই ইউজ করে। লাইক একটা নর্মাল কিভাবে ব্যাপারটা বলবো, লাইক একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, লাইক সব জায়গায় আসলে আপনাকে এসকিউএল এর জ্ঞানটা আসলে জানতে হবে। যেমন আমি যে কোম্পানিতে চাকরি করি, তো আমার এই কোম্পানিতে শুধু আসলে ডাটা সায়েন্টিস্টের টিম নাই, আমার এই কোম্পানিতে আসলে অনেক ধরনের টিম আছে। তো ফার্স্ট অফ অল টিম আছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার টিম আছে, ইউআই ইউএক্স টিম আছে, ডাটা ইঞ্জিনিয়ার টিম আছে, এন্ড ডাটা সায়েন্স টিম আছে।
তো ডাটা ইঞ্জিনিয়ারের ডাটা সায়েন্সের তো অবশ্যই আমাদের এসকিউএল নিয়ে কাজ করতে হয়, কিন্তু এই যে ডেভঅপস ইঞ্জিনিয়ার, এই যে ইউআই ইউএক্স ইঞ্জিনিয়ার, তো তাদেরও প্রতিনিয়ত এসকিউএল থেকে ডাটা কোয়েরি করে, ডাটা সর্ট করে, ডাটা নিয়ে দেন কাজ করতে হয়। তো এই যে এসকিউএল এর এত বেশি আসলে ডিমান্ড, এত বেশি আসলে এসকিউএল নিয়ে কাজ করার মানে জায়গা, তো এই জন্য আসলে এসকিউএলটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন এসকিউএল টুল হিসেবে শেখা আসলে অনেক সহজ, টু বি ভেরি অনেস্ট, কারণ এসকিউএল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হইতেছে গিয়ে ভেরি ক্লোজ টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? যেমন ধরেন আপনাকে বলা হলো যে আমার কাছে 1 বিলিয়ন রয়ের এই টেবিলটা আছে, এই সেলস টেবিলটা আছে, কিন্তু আমি এই সেলস টেবিল থেকে শুধু স্পেসিফিক 5টা কলাম চাই, এন্ড আমি চাই 2023 সালের ডাটা ওই 5টা কলাম থেকে। তো আপনি কি করবেন? তো আপনি আসলে এটা যদি এই ফার্স্ট অফ অল এই 1 বিলিয়ন রোয়ের যে ডাটাটা আছে এটা আপনার এক্সেলে ওপেনই হবে না। এটা হচ্ছে কি ফার্স্ট অফ অল এক্সেলের মধ্যে হচ্ছে কি 1 মিলিয়ন রো হচ্ছে কি এক্সেলের লিমিট। তো এই যে লিমিটেশন এক্সেলের, তো এই লিমিটেশনকে আসলে ফাইট করার জন্য আসলে আমরা বিভিন্ন কোম্পানিতে ডাটাবেসটা আসলে ইউজ করি। আনফরচুনেটলি মানে একটু যদি মিউট করে রাখেন তাহলে। আচ্ছা, আমি আমি আবারও বলছি, আপনাদের কাইন্ডলি আপনাদের মাইকটা একটু মিউট করবেন। আচ্ছা, দেবাশিস নাগ ভাই আপনার মাইকটা অন আছে। আর আর দেখছি আর কারোর অন নাই। দেবাশিস নাগ ভাই কাইন্ডলি আপনার মাইকটা একটু অফ করে ফেলবেন। রুম্পা আপু আপনার মাইকটা একটু অফ করে ফেলবেন প্লিজ। এখন মাইকটাকে অন করেন না, আমাদের কথা বলতে মেন্টরের অসুবিধা হয়। আমি আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি, প্লিজ মাইকটা অন করবেন না। প্লিজ সরি, ব্যাপারটা কন্টিনিউ। হয়তো একটু মানে খারাপ লাগতে পারে, বাট মানে একটু ফোকাসটা আসলে একটু মানে সমস্যা হয় তাই আর কি। এন্ড এখানে দেখতেছি অনেকে আসলে অনেক ধরনের কোয়েশ্চেন করছেন, বাট একটু আমাকে সময় দিবেন, আমরা লাস্ট 30 মিনিট আপনাদের কোয়েশ্চেনের আনসার আসলে সব ধরনের কোয়েশ্চেনে আমরা আসলে আনসার দিব। তো আমি আবার যদি কন্টিনিউ করি এসকিউএল এর ব্যাপারে, তো যেটা বলতেছিলাম যে এই যে এক্সেলের যে লিমিটেশন, যে এক্সেল আসলে ডাটা মানে র এর যে লিমিটেশনটা, তো ওইটা আসলে ফাইট করার জন্য ডাটা আসলে কি হয়, বড় বড় কোম্পানিতে ডাটাবেসের মধ্যে রাখা হয়। তো এখন ডাটাবেস আসলে অনেক ধরনের হয়, যেমন মাইক্রোসফট এসকিউএল সার্ভার যেটা আমি আমার কোম্পানিতে ইউজ করি, মাই এসকিউএল সার্ভার আছে, পোস্ট গ্রেসকিউএল সার্ভার আছে, এবং স্নোফ্লেকের মতো ডাটা ওয়্যার হাউস আছে। তো এইসব গুলা মিলায় আসলে এসকিউএল। এন্ড জিনিসগুলা ডিফারেন্ট হইলেও, যেমন মাইক্রোসফট এসকিউএল সার্ভার, মাই এসকিউএল, পোস্টগ্রেসকিউএল, স্নোফ্লেক, এগুলা ডিফারেন্ট হইলেও এগুলার মানে ভিত্তি যেটা, এগুলার বেসিক যেটা, সবখানে আসলে সেম। তো এই জন্য যে কোনো একটা এসকিউএল আপনি যদি প্ল্যাটফর্ম যদি আপনি যদি শিখেন, তাহলে আপনি এই যে আপনার লার্নিংটা আসলে আপনি যে কোনো জায়গায় আসলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে। তো আসলে এসকিউএল এর প্রয়োজনীয়তা আসলে যত বেশি বলা যাবে, মানে জাস্ট আমাকে আই উইল জাস্ট কিপ কন্টিনিউইং টকিং অ্যাবাউট এসকিউএল। কারণ আমি যেখানে জব করি, আমি আমার ডেইলি জবের সেক্টরে আমি এসকিউএল নিয়ে আমার ডাটা আসলে কোয়েরি করতে হয়, ডাটা আসলে সর্ট আউট করতে হয় এসকিউএল এর মাধ্যমে। তো আমরা অবশ্যই এসকিউএল নিয়ে দেখবো, এন্ড আমরা স্নোফ্লেকের মাধ্যমে আমরা এসকিউএলটা শিখবো। তো আমরা ফার্স্ট অফ অল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বেসিক সম্পর্কে জানবো, এসি প্রপার্টি সম্পর্কে জানবো, আবার নর্মালাইজ সম্পর্কে জানবো, এবার নোএসকিউএল আর বেস প্রপার্টির মধ্যে পার্থক্য এইসব বোঝার চেষ্টা করব। তো এইসব আমার কেন দরকার? তো এইসব আমার দরকার হইতেছে গিয়ে যে আপনি শুধু আসলে টুলস শিখলেও হবে না, আসলে টুলসটা আসলে কিভাবে কাজ করে ওইটা সম্পর্কে আসলে আপনার ডোমেন নলেজটা আসলে দরকার। এন্ড এই ডোমেন নলেজ কোথায় গিয়ে কাজে লাগবে? এই ডোমেন নলেজ আপনার ফার্স্ট অফ অল ইন্টারভিউতে কাজে লাগবে, এন্ড সেকেন্ডলি যে সময় আপনি কাজ করা শুরু করবেন, তো ওই সময় আসলে অনেক কিছু লজিক্যালি আপনাকে আসলে সামনে একবার করে, ওই লজিক গুলাকে আসলে আপনার এইসব বেসিক থেকে আসলে আপনি লজিক গুলো আসলে পাবেন। তো আমরা স্নোফ্লেক দিয়ে আসলে সবকিছুই দেখবো, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, কিভাবে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এরপর ডাটা ক্লিনিং ল্যাঙ্গুয়েজ, সবকিছুর ব্যাপারে আসলে আমরা স্নোফ্লেকের মাধ্যমে এসকিউএল দিয়ে আসলে আমরা দেখবো। এন্ড এসকিউএল দিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে সাবকোয়েরি, এরপর কমন টেবিল এক্সপ্রেশন, এরপর উইন্ডো ফাংশন। ট্রাস্ট মি, আমি ডেইলি নট অনলি আমার জবের মধ্যে, বাট আমি যে ফ্রিল্যান্সিং, আমার যে সাইড ইনকাম আছে বা সাইড
প্রজেক্ট যেগুলো ফ্রিল্যান্সিং আছে, আমি ওগুলোর মধ্যে আমার রেগুলারলি যে কমন টেবিল এক্সপ্রেশন এরপর উইন্ডো ফাংশনের মাধ্যমে কমপ্লেক্স কোয়েরি আসলে লিখতে হয়। বাট এগুলা লজিক কমপ্লেক্স হইলেও বাট টুল হিসেবে এগুলা শেখা আসলে অনেক সহজ, এন্ড ইনশাল্লাহ অনেক ভালোভাবে এগুলা আপনাদের সামনে আর কি আমি তুলে ধরতে পারবো। তো আমরা একটা প্রজেক্টের মাধ্যমে শিখবো, এন্ড প্রজেক্ট বেসিক শেখার পরে আমরা ফার্স্ট টু লাস্ট একটা প্রজেক্ট করা দেখবো, এন্ড থার্ডলি একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিব যেটা আপনারা করে আমাদেরকে দিব। এন্ড আফটার দ্যাট আমরা গুগল অ্যানালিটিক্স 4 এন্ড লুকার স্টুডিও দিয়ে আমরা সেটার বেসিক এবং সেটা নিয়ে একটা এন্ড টু এন্ড রিপোর্ট বানানো দেখবো। এরপর আমরা চলে যাব মেশিন লার্নিং পোর্শনে। তো মেশিন লার্নিং উইথ পাইথন। তো এখানে ফার্স্ট অফ অল কিভাবে পাইথন ইনস্টল করা থেকে শুরু করে পাইথনের বেসিক বাট ম্যান্ডেটরি লাইব্রেরিজ, সেগুলো হচ্ছে কি যে পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব, সিবর্ন, সাইকিট লার্ন। তো এইসবের ব্যাপারে আমরা জানবো। এরপর এবিট স্ট্রিং উইথ পাইথন দিয়ে খুব ইন্টেন্সিভলি আমরা কিছু টিউটোরিয়াল বা কিছু সেশন আমরা করব, এবং ফিচার ইঞ্জিনিয়ারিং, ফিচার সিলেকশন, এরপর কিছু সুপারভাইজ মেশিন লার্নিং মডেল, আনসুপারভাইজ মেশিন লার্নিং মডেল, এগুলো নিয়ে আমরা আসলে প্রজেক্ট করে শিখবো ব্যাপারগুলা। এন্ড একদম লাস্টে আমি একটা প্রজেক্ট দেখাবো, সেটা হবে কি আমার নিজ থেকে, এন্ড আরেকটা প্রজেক্ট দেখাবো যেটা হচ্ছে গিয়ে যে মানে জবের মধ্যে মানে আচ্ছা একটু কনটেক্সট দিয়ে ব্যাপারটা বলি। এট দ্য মোমেন্ট আপনি যদি ডাটা সায়েন্টিস্টের জন্য অথবা ডাটা অ্যানালিটিক্স এর জন্য যদি কোনো জবের জন্য আপনি যদি ফার্স্ট অফ অল যদি অ্যাপ্লাই করেন, তো ইনিশিয়ালি আপনার একটা ইন্টারভিউ হবে, এন্ড ওই ইন্টারভিউতে আপনি যদি তাদেরকে যদি কনভিন্স করতে পারেন যে আপনার এবিলিটি আছে, তো সেকেন্ড রাউন্ডে তারা আপনাদেরকে আসলে একটা প্রবলেম সলভ করার জন্য একটা টাস্ক দিবে, এন্ড ওই টাস্কের মধ্যে সলভ করে আসলে জমা দিতে হবে। যদি ওই টাস্ক ভালোভাবে আপনি সলভ করে জমা দিতে পারেন, তাহলে ফাইনাল আরেকটা ইন্টারভিউ হবে, এন্ড ওই ইন্টারভিউতে আপনি নেগোসিয়েশন করে আপনি আপনার জব ঠিক করবেন। তো এটা সেকেন্ড যে ফেজ, যেটা যে টাস্কের যে ফেজটা। তো আমি এখানের মধ্যে যে টাস্ক মানে এটা রিয়েল কোম্পানি থেকে টাস্ক আসছে, তো এরকম একটা প্রজেক্ট আসলে আপনাদেরকে দেখাবো এখানে। এরপরে কেরিয়ার পাথ প্রিপারেশন। তো এই জায়গাটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন মাই ওপিনিয়ন। কারণ আমি কারণ এরকম জন্য বলতেছি যে আমি আসলে 2020 সাল থেকেই এই ডাটা অ্যানালিটিক্স সেক্টরে আছি, এন্ড আমি আসলে দেখছি যে যদিও আমি আসলে অনেক কিছুই পারতাম আনটিল 2023 সাল পর্যন্ত, আমি অনেক কিছুই পারতাম, বাট আমার আসলে কোনো একটা লাইক স্টেবল পোর্টফোলিও ছিল না, কোনো একটা স্টেবল সুন্দর সিভি ছিল না, যেটার জন্য আমি অ্যাপ্লাই করতাম, বাট আমার আসলে জিনিসটা আসলে হইতো না। তো এই যে এখানে যে কিভাবে প্রজেক্ট গুলা যেগুলো আমি আপনাদেরকে করাবো, যেগুলা আপনারা অ্যাসাইনমেন্ট আকারে করবেন, তো ওইগুলা কিভাবে আপনারা খুব সহজে এন্ড খুব সুন্দরভাবে নিজেদের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটে, এরকম একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটে কিভাবে আপনারা ওইটা হোস্ট করবেন, কিভাবে আপনারা ওইটা শোকেস করতে পারবেন, এটা নিয়ে খুব ভালোভাবে আপনাদেরকে দেখানো হবে। এরপর কিভাবে গিটহাবের মধ্যে আপনারা আপনাদের কোড গুলা আসলে হোস্ট করে রাখতে পারবেন, সেটাও দেখাবো, এবং কিভাবে কেগল ইউজ করে বিভিন্ন ডাটাসেট নিয়ে আসলে কাজ করে মানে নিজেদের সরি কিভাবে কেগল থেকে ডাটা নিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট করে নিজের পোর্টফোলিও আরো ইনক্রিজ করতে পারেন, নিজের পোর্টফোলিও আরো মডার্ন করতে পারেন, সেটাও আমরা শেখাবো। এন্ড কেগলে যে শুধু ডাটা পাওয়া যায় শুধু তা না, কেগলে ধরেন ডাটার আন্ডারে ওই ডাটা নিয়ে অন্যান্য ডাটা সায়েন্টিস্টরা বা অন্যান্য এসপায়ারিং ডাটা সায়েন্টিস্টরা কি ধরনের কাজ করছে এটাও আসলে পাওয়া যায়, এন্ড এসব নিয়ে আমরা ভালো করে ডিসকাস করবো। এরপর কিভাবে আপওয়ার্ক অথবা ফাইবারে কিভাবে লাইক টপ রেটেড যারা এক্সিস্টিং ফ্রিল্যান্সার আছে তাদের প্রোফাইল কিভাবে ইভালুয়েট করে নিজেদের জন্য ওই সেম টাইপের একটা প্রোফাইল বানানো যায়, সেটাও আপনাদেরকে দেখানো হবে। এন্ড ফোর্থলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, যেখানে আসলে সবকিছু ম্যাটার করতেছে, আপনার গত 5 থেকে 6 মাসের সব ধরনের এফোর্ট, ইন্টারভিউতে কিভাবে আপনি কুল এন্ড কাম থেকে কিভাবে ইন্টারভিউয়ের সব কোয়েশ্চেনের আনসার ঠিকভাবে, এন্ড ধরেন কোনো কোয়েশ্চেন আনসার আপনি পারেন নাই, তো সেটাও কিভাবে সুন্দরভাবে আনসার করা যায় সেটা সম্পর্কে আমরা অনেক বিস্তারিত ডিসকাস করব।
এন্ড এছাড়াও আমাদের কোর্স আপনি যদি সাকসেসফুলি কমপ্লিট করেন, তো আমাদের ডাটা সলিউশন 360 এর পক্ষ থেকে আপনাদেরকে জব প্লেসমেন্টের, ইন্টার্নশিপের এবং পেইড ফ্রিল্যান্স প্রজেক্ট এবং মক ইন্টারভিউ দিয়ে সহযোগিতা করা হবে। তো এই হইতেছে গিয়ে আমাদের ওভারঅল এই যে সামনে যে প্রোগ্রামটা আসতেছে ডাটা অ্যানালিটিক্স এন্ড ডাটা সায়েন্স জব রেডি প্রোগ্রামের ওভারঅল ওভারভিউ। তো আমরা আমাদের প্রোগ্রাম সম্পর্কে কথাবার্তা বলে ফেলছি। তো এখন আমি যে ফ্রিল্যান্সিং করছি, তো আমি আসলে আপনাদেরকে কিছু আমার ফ্রিল্যান্সিং প্রজেক্ট সম্পর্কে আসলে শোকেস করবো, যে পাওয়ার বিআই দিয়ে কিছু ফ্রিল্যান্সিং যেগুলো করছি ওইগুলো শোকেস করব। তো এটা হচ্ছে কি একটা ফ্রিল্যান্সিং প্রজেক্ট। তো এটা আসলে আমি পাইছিলাম, ফার্স্ট অফ অল আমি ফাইবারে সব ধরনের আমি আমার ফ্রিল্যান্সিং কাজ করছি। তো ফাইবারে আমি যেহেতু 2020 সাল থেকে আছি, তো আমার আসলে ভালোই আলহামদুলিল্লাহ কাজ কাম আসে। তো রিসেন্টলি আসলে আমি যেহেতু আমার পাথ চেঞ্জ করছি, আমি প্রথমে কেরিয়ারটা শুরু করছিলাম রিসার্চ অ্যানালিস্ট হিসেবে। তো আমি আসলে রিসার্চ সেক্টরে আর এবং পাইথন দিয়ে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে দিতাম। তো আমি আসলে আমার ওই প্রোফাইলটা আসলে আমি ডিঅ্যাক্টিভেট করে আমি এই বিআই প্রোফাইল একটা নতুন খুলছি, এন্ড আমি এখন ওই বিআই প্রোফাইলে আসলে কাজ করি, এন্ড ওইখান থেকে আসলে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট পাই। তো রিসেন্টলি রিসেন্টলি বলতে লাস্ট মান্থে আমার কাছে একটা ক্লায়েন্ট আসছিল। তো উনি ছিল একজন স্কুলের ম্যানেজমেন্টে উনি কাজ করতো, এন্ড উনি চাইতেছিল যে উনি ওনার স্কুলের স্টুডেন্টদের জন্য এরকম একটা ব্রেকডাউন টাইপের রিপোর্ট বানাইতে। তো ব্রেকডাউন টাইপের রিপোর্ট বলতে কি, যে এখানে দেখেন প্রথমে একটা টেবিল আমি বানাই দিছি, যেখানে স্টুডেন্টের নাম থাকবে, তার জেন্ডার থাকবে, সে কোন প্রোগ্রামের মধ্যে সে পড়াশোনা করতেছে, এন্ড এই স্টুডেন্টের সুপারভাইজার হিসেবে কে আছে, এন্ড এই স্টুডেন্টের কে কি কন্ট্যাক্ট করা হয়েছে কি হয়েছে না। তো এরপর এখানে কেপিআই আছে অনেকগুলা, যে কতগুলা স্টুডেন্ট এন্ড এর মধ্যে কতজনকে কন্ট্যাক্ট করা হয়েছে, কতজনকে কন্ট্যাক্ট করা হয় নাই। এরপর এই যে কন্ট্যাক্টের রেট, এরপর টোটাল মানে সুপারভাইজার কতজন, টোটাল সুপারভাইজার এখানে 4 জন। এরপর কোন মান্থ, তো আমি যদি এখানে জানুয়ারি সিলেক্ট করি, তো এখানে কিছু আসতেছে না কারণ জানুয়ারি আই থিঙ্ক ডাটা নাই। তো মে সিলেক্ট করলে এরকম। তো এরকম ফিল্টার ওয়াইজ, এরপর এখানে জেন্ডার ডিস্ট্রিবিউশন ওয়াইজ, এরপর এখানে এটা বাজেট দেওয়া আছে যে কোন সুপারভাইজার কতজন স্টুডেন্টকে কন্ট্যাক্ট করছে এন্ড কন্ট্যাক্ট করে নেয় এরকম। তো এটা আসলে দেখেন, এটা আসলে এত মানে হার্ড কোনো কাজ ছিল না। এই কাজটা করতে আমার প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগছে, একদম ডাটা এন্ড থেকে শুরু করে রিপোর্ট বানানো পর্যন্ত, রিপোর্ট ডিজাইন থেকে মানে এরকম রিপোর্ট বানানো পর্যন্ত। তো আপনি যদি ফ্রিল্যান্সিং কাজ করেন, তো আসলে ফার্স্ট অফ অল প্রথম দিকের কাজগুলো আসলে এত চ্যালেঞ্জিং আপনাদের হবে না, কিন্তু ফ্যাক্ট হচ্ছে গিয়ে এই কাজটা করতে হলে আপনাকে ফার্স্ট অফ অল টুলস গুলার বেসিক জানতে হবে, এন্ড কখন কোন চার্টটা আমি ব্যবহার করতেছি সেটা সম্পর্কে আপনার জানতে হবে, কিভাবে এইগুলা বানাইতেছি এবং কিভাবে এই যে আমি এই যে টেক্সট মেজার গুলা বানায় কাজ করতেছি এগুলা আসলে বিস্তারিতভাবে জানতে হবে। তো আপনি যদি বেসিক জানেন, এরপর আপনি যদি নিজে যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস কিভাবে করবেন, প্র্যাকটিস করবেন প্রজেক্টের মাধ্যমে। আমরা নিজেরা আপনাদেরকে হাতে ধরে প্রজেক্ট করে দিব, এরপর ওইটার একটা অ্যাসাইনমেন্টও দিয়ে দেবো। কিন্তু এখানে কিন্তু আপনার কাজ শেষ না। আপনি নিজ থেকে ইউটিউব দেখে অথবা লিঙ্কডইনে দেখে অথবা এই যে এখানে অনেক ধরনের কিছু ওয়েবসাইট আছে, যেমন কোড বেসিক্স আছে। আমি একটু দেখাই কোড বেসিক্স রেজিউম। হ্যাঁ, তো এই যে দেখেন কোড বেসিক্স রেজিউমে প্রজেক্ট, তো এখানে স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে দুই একজন বলতেছে। সবার কি প্রবলেম হচ্ছে? আপনারা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? ঠিক আছে, ওকে, সব ঠিক আছে তো। দেখতে পাচ্ছেন না তাই তো? স্ক্রিন পাচ্ছি, দেখতে পাচ্ছি, পাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি। হয়তো এটা ওনার স্পেসিফিক প্রবলেম, আপনি একটু ওনার স্পেসিফিক প্রবলেম বের হয়ে আবার যদি ঢোকেন তাহলে হয়তো ব্যাপারটা ঠিক হয়ে যেতে পারে। তো এই যে এখানে যেটা বলতেছিলাম যে হ্যাঁ, ইউটিউবে আপনি এন্ড টু এন্ড গাইডেড প্রজেক্ট পাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আপনার নিজেকে টেস্ট করতে হবে যে আপনি মানে প্রজেক্ট নেওয়ার মতো আপনার ক্যাপাবিলিটি আছে কিনা। তো এই যে কোড বেসিক্স, ওরা আসলে অনেক ভালো একটা মানে ডাটা অ্যানালিটিক্স এর জন্য অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। তো ওদের এখানে দেখেন অনেকগুলা চ্যালেঞ্জেস আছে, ঠিক আছে।
এই যে একটা চ্যালেঞ্জ, তো এই চ্যালেঞ্জের মধ্যে কি চাইতেছে, এখানে প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে, এন্ড এই যে চ্যালেঞ্জ আনসার করার জন্য এখানে তারা ফাইলও দিয়েছে। তো আপনি ফাইল ডাউনলোড করে এন্ড কমপ্লিটলি ফ্রি, ঠিক আছে। এন্ড ধরেন আপনি মানে কিভাবে স্টার্ট করবেন কিছু বুঝতেছেন না, কোনোভাবেই বুঝতেছেন না যে কিভাবে স্টার্ট করবেন। তো তখন আপনি কি করবেন, তখন আপনি এই যে শো উইনার্সে গেলে এই যে দেখেন এখানে অনেকগুলা উইনারের প্রোফাইল দেওয়া আছে। তো তাদের এই যে তাদের লিঙ্কডইন প্রোফাইলের এই আইকনের মধ্যে টিপ মারলে আপনাকে এই তাদের সাবমিশনে নিয়ে যাবে। তো আপনি তাদের সাবমিশনটা দেখে আপনি আপনার নিজের যে ব্যাপারটা করবেন ওইটা আসলে আইডিয়া নিতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যদি আপনারা যদি সম্পূর্ণ সুন্দরভাবে যদি প্রজেক্ট গুলা যদি আমাদের অ্যাসাইনমেন্ট গুলো যদি করেন, এরপর যে সময় নিজেকে টেস্ট করার সময় আসবে তখন কোড বেসিক্স এর এইসব অ্যাসাইনমেন্ট গুলা করার বা চ্যালেঞ্জ রিজিউমে যে চ্যালেঞ্জ আছে ওইটা আসলে পার্টিসিপেট করার ট্রাই করবেন। এন্ড ওই সময় আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কোন জায়গায় আছেন, আপনার এবিলিটিটা আসলে কোন জায়গায় আছে, আপনার আসলে কোন জায়গায় ল্যাকিংসটা হচ্ছে, কোন জায়গায় আসলে আপনার ফোকাস করে ওই জায়গাটা ফিক্স করা দরকার। তো সব ক্ষেত্রেই আসলে ব্যাপারটা এরকম, শুধু যে পাওয়ার বিআই শেখার ক্ষেত্রে এইরকম শুধু তা না, এক্সেল শেখার ক্ষেত্রেও এরকম, এসকিউএল এর ক্ষেত্রেও এরকম, পাওয়ার বিআই এর ক্ষেত্রেও এরকম, লাইক এভরি সেক্টরে ব্যাপারটা এরকম। আপনি শিখবেন, নো ওয়ারিজ, আপনি হ্যান্ডস অন প্রজেক্ট করবেন, নো ওয়ারিজ, কিন্তু আপনি আপনার নিজেকে টেস্ট করতে হবে। নিজেকে টেস্ট করার পরে যে সময় আপনি মনে করবেন ইয়েস আই এম কনফিডেন্ট এনাফ টু হ্যান্ডেল রিয়েল লাইফ ক্লায়েন্টস প্রজেক্ট, তখন আপনি ফাইবার বা ফ্রিল্যান্সিং এ অ্যাড হওয়ার জন্য অ্যাড হবেন। তো এটা হচ্ছে কি এক ধরনের প্রজেক্ট, এটা অনেক সিম্পল একটা প্রজেক্ট ছিল, এন্ড এটার বাট এটা সিম্পল প্রজেক্ট হলেও এটার জন্য আমি ভালোই একটা অ্যামাউন্ট পাইছি। তো সেকেন্ডলি একটা দেখাই, তো এটা হচ্ছে কি একটা এন্ড টু এন্ড প্রজেক্ট, লাইক এখানে ওই সেম ক্লায়েন্টেরই কাজ ছিল এটা। তো এখানে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স রেট থেকে শুরু করে স্টুডেন্টের পারফরমেন্সের ব্যাপারেও একটা ডিটেল পেজ বানানো লাগছে, এন্ড আরেকটা ডিটেল পেজ বানানো লাগছে ফর স্পেসিফিক্যালি ওই স্টুডেন্টের জন্য যার অ্যাটেন্ডেন্স যার মার্ক সবচেয়ে লোয়েস্ট ছিল, কারণ তাকে ফোন দিয়ে তার খোঁজ নেওয়া লাগবে যে কেন সে এরকম হইতেছে, তার প্যারেন্টসের সাথে কথা বলা লাগবে। তো এই জন্য এরকম একটা স্পেসিফিক পেজ বানানো দেওয়া লাগতেছিল। এন্ড মজার ব্যাপার হচ্ছে কি পাওয়ার বিআই কাজ করার কেসে যে এই সবকিছু কিন্তু অটোমেটেড। আপনার ডাটা যে সময় আপডেট হবে ওই সময় অটোমেটিক্যালি এই সব ডাটাও আপডেট হবে, এইসব চার্টও অটোমেটিক্যালি তখন আপডেট হবে আপনার ডাটার সাথে সাথে, এন্ড এই পেজটাও আপডেট হবে। তো ধরেন ডিক্সির চেয়ে আরো খারাপ কোন একটা স্টুডেন্ট যার অ্যাটেন্ডেন্স রেট ধরেন 55%, তো তখন ডিক্সির বদলে ওই খারাপ স্টুডেন্টটাকে এই পেজে আসলে শো করবে। তো পাওয়ার বিআই আসলে এই ধরনের অটোমেশন টাইপের কাজের জন্য আসলে ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজ হয়, এন্ড ইন্ডাস্ট্রি আসলে পাওয়ার বিআই বা ট্যাবলু এর দিকে এই জন্য বেশি লিঙ্ক করতেছে, কারণ এই ধরনের কাজ আসলে একটা স্ট্রাকচার্ড ওয়েতে আসলে করা যায়। যেমন পাওয়ার বিআই শেখার জন্য যে শুধু পাওয়ার বিআই শিখবেন তা না, আমরা যে ডাটাটা আনতেছি তো ডাটাটা আসলে আমরা আনস্ট্রাকচার্ড ডাটাকে স্ট্রাকচার্ড বানাবো এসকিউএল এর মাধ্যমে, এরপর ওইটা আমরা পাওয়ার বিআই এর মধ্যে আনবো, এন্ড দেন পাওয়ার বিআই এর মধ্যে ডিফারেন্ট মেজার ক্রিয়েট করে, এরপর ডিফারেন্ট চার্ট ক্রিয়েট করে ব্যাপারগুলো আসলে আমরা শোকেস করব। এন্ড মজার ব্যাপারটা হচ্ছে যে সময় আপনার ব্যাক এন্ডে ডাটাটা আপডেট হবে ওই সময় আপনার অটোমেটিক্যালি রিপোর্টটাও আপডেট হবে, এই রিপোর্টের মধ্যে আপনার মানে আলাদাভাবে কিছু করতে হবে না। তো এই জন্যই পাওয়ার বিআই কে আসলে একটা এন্ড টু এন্ড বিআই টুল বলা হয় বা বিজনেস ইন্টেলিজেন্স টুল বলা হয়। এটাই হচ্ছে ওর ইন্টেলিজেন্স, যে ব্যাপারটা সে অটোমেটেডলি হয়ে যাচ্ছে। তো এরকম আসলে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং মানে ক্লায়েন্টস বা ফ্রিল্যান্সিং প্রজেক্ট আসলে আপনাদের কাছে আসতে পারে। আর যে সময় আপনারা কোনো একটা কোম্পানিতে আসলে মানে ঢুকবেন, তো তখন আসলে কি হয়, তখন ওই যে এই কোম্পানি আসলে কিভাবে কাজ করতেছে, কোন ডাটা নিয়ে কাজ করতেছে বা কোম্পানির ডাটাবেস সম্পর্কে, তো কোম্পানি আসলে আপনাকে ফার্স্ট অফ অল 3 থেকে 6 মাস সময় নিবে। তো ওইটাকে বলা হয় আসলে প্রফেশনাল পিরিয়ড বা ইন্টার্নশিপ পিরিয়ডও বলা হয়। তো তখন আসলে আপনাকে কোম্পানি থেকে আসলে শিখাবে যে আসলে কোম্পানি কি ধরনের কাজ করে বা কি ধরনের কাজ কোম্পানিতে হয়। এন্ড কিন্তু সমস্যাটা হচ্ছে কি এই জায়গায় যে ইউ হ্যাভ টু বি রেডি, ঠিক আছে, ইউ হ্যাভ টু বি রেডি টু কন্ট্রিবিউট ইন ইউর কোম্পানি অর ইন ইউর ওয়ার্ক। তো এই জন্য আপনাকে আসলে এইসব টুলস গুলো ভালোভাবে শিখতে হবে,
এন্ড আরেকটা জিনিস হচ্ছে কি, হ্যাঁ কোম্পানিতে তো আপনি অবশ্যই এইসব মানে নলেজ ছাড়া ওরা আপনাকে নিবে না, বাট তারপরও অনেক কেস দেখা যায় যে কি কোম্পানি রংলি ইভালুয়েট করে ক্যান্ডিডেটকে, এন্ড সামহাউ ক্যান্ডিডেট কোম্পানিতে যায়, বাট তার পারফরমেন্স সে যেভাবে মানে তার পারফরমেন্স সে যেভাবে বলছে ওইভাবে আসলে হয় না। তো এরকম আসলে অনেক কেস হয়, আমি নিজের মানে এই ধরনের কেস আসলে এক্সপিরিয়েন্স করছি। তো এই জন্য আসলে ব্যাপারটা বলতেছি যে কাজ আসলে আছে অনেক বেশি, এন্ড ডাটা এই ডাটা অ্যানালিটিক্স বা ডাটা সায়েন্স জব লিস্টিং আসলে ডেইলি আসলে মানে বাড়তেছে। সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার টু গেট ইনটু এ কোম্পানি, টু ওয়ার্ক ইট এন্ড টু কন্ট্রিবিউট ইন ইউর কোম্পানি। এন্ড যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে তো অবশ্যই একটা ফ্রিডম আছে আলাদা। আপনি আপনার টাইম মতো কাজ পাবেন, টাইম মতো মেনটেন করে কাজগুলো জমা দেবেন। কিন্তু ফ্রিল্যান্সিং এর ব্যাপারে কি হয় যে ইনিশিয়াল কাজ পাওয়াটা আসলে টাফ হয়ে যায়, এন্ড এটার জন্য আসলে একটু পেশেন্স রাখতে হয়। অধৈর্য হইলে আসলে অধৈর্য আসলে হওয়া যাবে। তো এটা হচ্ছে কি ফ্রিল্যান্সিং এর জাস্ট কন, খুব ছোট্ট একটা কন বাট ভেরি মেজর একটা কন, যে আপনাকে অনেক ধৈর্য ধারণ করে থাকতে হবে। এন্ড যে সময় আপনি ধৈর্য ধারণ করতেছেন ওই সময় আপনি যে বসে থাকবেন তা না, আপনি অনবরত প্রজেক্টস বানাতে থাকবেন, এন্ড অনবরত আপনার নিজেকে আপসেল করতে থাকবেন লিঙ্কডইন এর মাধ্যমে। এন্ড লিঙ্কডইন কিভাবে এফেক্টিভলি ইউজ করতে হয় এটা আমরা যে সময় কোর্সটা চলবে ওই সময় আমরা আপনাদেরকে গাইডেন্স দিয়ে রাখবো। এই লিঙ্কডইন এর মাধ্যমে আসলে অনেক বেশি হেল্প হয় সব ধরনের কাজ পেতে, ফ্রিল্যান্সিং হোক অথবা জব সেক্টরে জব পাওয়া হোক, সব ধরনের কাজ পাওয়াতে আসলে লিঙ্কডইন আসলে অনেক হেল্প করে। লিঙ্কডইন আসলে রিক্রুটারদের কাছে আপনার একনলেজমেন্টটা আসলে তুলে ধরে, যে আপনি যে কাজ পারেন ওইটা যদি আপনি লিঙ্কডইনে যদি আপনি একটা প্রজেক্ট করছেন ওটা যদি আপনি লিঙ্কডইনে সুন্দর করে পোস্ট আকারে বর্ণনা করে যদি আপনি আপলোড করেন, এরপর ধরেন আপনি কোনো একটা লিঙ্কডইন থেকে কোনো একটা জবে আপনি অ্যাপ্লাই করলেন, তো ওই জব যে পোস্ট করছে অর্থাৎ রিক্রুইটার অবশ্যই আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট যে সময় সে দেখবে, যে সময় সে দেখবে যে আপনি এই কাজ করে এভাবে পোস্ট করছেন, তো সেই সময় সে বুঝবে না ঠিক আছে এই লোকটার মানে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে, এই লোকটা অনেক প্রজেক্ট করছে, মানে অনেক এফোর্ট দিছে, এন্ড উই শুড গিভ হিম অর হার এ ট্রাই। তো তখন আপনাকে তারা ইন্টারভিউর জন্য ডাকবে। তো ব্যাপারটা আসলে জাস্ট হাওয়ায় হয়ে যেতেছে না, আপনি যে সিভি দিবেন and আপনাকে ডাকবে, ব্যাপারটা এরকম হইতেছে না, সবকিছু আসলে একটা স্ট্রাকচারড ওয়ে মেনটেন করে আসলে হইতেছে। তো এই জন্য আসলে আপনাকে আহ কাজ করার সাথে সাথে প্রজেক্ট করার সাথে সাথে ওগুলা শোকেস করতে হবে, ওগুলা নিয়ে আসলে আলোচনা করতে হবে, ওইগুলা মানুষের সামনে পটেনশিয়াল রিক্রুটারদের সামনে আসলে তুলে ধরতে হবে। তো এখানে একটা স্লাইড বানাইছিলাম আপনাদের জন্য, যদিও স্লাইড নিয়ে তেমন আলোচনা করা হয়নি। তো এই স্লাইডে আসলে বেসিক্যালি আমি আলোচনা করছি যে লাইক এআই যেহেতু অনেক গ্রোথ হইতেছে, তো এআই আসলে কি মানে এই ডাটা সায়েন্স বা ডাটা অ্যানালিটিক্স আসলে এফেক্ট করবে কিনা। তো হ্যাঁ, এআই এই ডাটা অ্যানালিটিক্স বা ডাটা সায়েন্স জব মার্কেটে এফেক্ট করবে, তাদের এফেক্ট করবে যারা আসলে কনস্ট্যান্টলি লার্নিং এর মধ্যে নেই। আপনি ডাটা অ্যানালিটিক্স বা ডাটা সায়েন্স পাথে আপনি আসছেন, কিন্তু আপনাকে কনস্ট্যান্টলি লার্নিং এর মধ্যে থাকতে হবে, কনস্ট্যান্টলি ট্রেন্ডের সাথে নতুন যেসব জিনিস আসতেছে ওইগুলো সম্পর্কে আসলে আপনি নিজেকে আপ টু ডেট রাখতে হবে। এখন এআই টুলস আসছে, এআই টুলস ইউজ করে আসলে এমন না যে এআই টুলস আপনাকে রিপ্লেস করে দিবে, কিন্তু রিপ্লেস তখনই করবে যখনই আপনি ওই এআই টুলসটা আপনার কাজ সহজ করতে যে সময় আপনি ইউজ করবেন না, তখন ওই এআই টুলসটা আপনাকে রিপ্লেস করবে। কিভাবে রিপ্লেস করবে? অন্য আরেকজনকে আপনার জায়গায় হায়ার করবে যে এআই টুলস ইউজ করে কাজটা করতে জানে। তো এখানে আমি হয়তো সেশন শুরুর দিকে বলছিলাম যে ডেক্স ইউজ করার সময় অনেক অনেক বাগ ডিবাগ করা লাগে। তো এই বাগ ডিবাগিং এর জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করে থাকি। তো চ্যাট জিপিটি হচ্ছে কি একটা এআই। তো ব্যাপারটা আসলে এইভাবে সবকিছু আসলে সিনক্রোনাইজ, সবকিছু আসলে একটা আরেকটার সাথে অ্যাসোসিয়েটেড। তো আপনি শুধু টুলস শিখলেও হবে না, ওই টুলস আসলে কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে ওই টুলস এর এফেক্টিভনেস কিভাবে ইনক্রিজ করতে হয়, কিভাবে ইমপ্রুভ করতে হয়, ওইটাও আসলে আপনাকে খেয়াল রাখতে হবে। তো এন্ড অবশ্যই আমরা এইসব ব্যাপারে আমরা আমাদের কোর্সে ভালো করে ডিসকাস করব, এন্ড এক্সাম্পল সহকারে আসলে দেখাবো যে কোন সিনারিওতে আসলে চ্যাট জিপিটি বেশি এফেক্টিভ, কোন সিনারিওতে আসলে গুগলে আস্ক করা বেশি এফেক্টিভ, এন্ড অল আদার থিংস। এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি যে আসলে এই যে জব জব মার্কেটটা আসলে কোন দিকে মানে ঊর্ধ্বগামী না নিম্নগামী। তো
এটা আসলে মার্চ 2022 থেকে মার্চ 2023 এক বছরের ডাটা আমাদের কাছে আছে এখানে। তো দেখেন ডাটা সায়েন্টিস্টের জব হচ্ছে গিয়ে নীল কালারের লাইনে আছে, ডাটা ইঞ্জিনিয়ার লাল কালারে, ডাটা অ্যানালিস্টের আছে হলুদ কালারের মধ্যে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ডাটা অ্যানালিস্টের যে জব মার্কেট, তো সেটা আসলে বুমিং, সেটা আসলে অনেক বেশি, ঠিক আছে। এন্ড ডাটা সায়েন্টিস্টেরটাও আছে, মানে ইটস কনস্ট্যান্ট, কোনোটাও মানে ডাটা সায়েন্টিস্ট আর ডাটা ইঞ্জিনিয়ারিং এর কেসে দেখে মোটামুটি কনস্ট্যান্ট, কোনো সময় একটু বাড়তেছে, কোনো সময় একটু কমতেছে। বাট ডাটা অ্যানালিস্টের কেসে দেখেন জুনের 2022 সালে এটা একদম পিকে ছিল, এরপর একটু কমছে, বাট আবার এটা পিকে উঠছে, বাট আবার এটা বাড়তেছে। সো ডাটা অ্যানালিস্টের আসলে জব মার্কেট আসলে অনেক বেশি স্টেবল এন্ড অনেক বেশি আসলে গ্রোয়িং। সো আপনি যদি কেরিয়ার শুরু করতে চান, তো সাজেশন থাকবে সবসময় যে আপনি ডাটা অ্যানালিটিক্স বা ডাটা অ্যানালিস্ট জব দিয়ে আসলে শুরু করেন। কারণ ডাটা সায়েন্স আর ডাটা ইঞ্জিনিয়ারিং এগুলো আসলে কিছু স্পেশালাইজড জবস, ওইগুলোর মধ্যে আসলে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা আসলে একটু ম্যাটার করে, পুরোপুরি 100% ম্যাটার করেছে না। এটা নিয়ে সামনে আলোচনা করতেছি। বাট ডাটা অ্যানালিস্টের যে জবটা, এটা আসলে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আসলে একটু ম্যাটার করতেছে না। আপনি জাস্ট 6 থেকে 9 মাস ইন্টেন্সিভলি পড়াশোনা করবেন, প্রজেক্টস বানাবেন, নিজেকে টেস্ট করবেন, তাহলেই আপনি সুন্দরভাবে ডাটা অ্যানালিস্ট আসলে জবে ঢুকতে পারবেন। এন্ড ডাটা অ্যানালিস্টের জবে ঢোকার পর আপনি নিজ থেকে ডাটা সায়েন্সের জন্য যদি পড়াশোনা করেন, তাহলে ইজিলি ডাটা সায়েন্টিস্টের জবটাও ক্র্যাক করতে পারবেন, যেহেতু আপনার ডাটা অ্যানালিটিক্স বা ডাটা অ্যানালিস্টের জব করে, যেহেতু আপনার যদি 1 বা 2 বছর এক্সপিরিয়েন্স হয়ে যায়, তাহলে খুব ইজিলি আপনি ডাটা সায়েন্টিস্টে আসলে মুভ করতে পারবেন। ইন্ডাস্ট্রি আসলে ব্যাপারটা এরকমই হয়। তো এখন অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা একটু দেখি যে ডাটা সায়েন্স আসলে কিভাবে ইউজ হইতেছে। তো ডাটা সায়েন্স আসলে অলমোস্ট সব ধরনের সেক্টরে আসলে ইউজ হতেছে। এই যে বিজনেস এবং মার্কেটিং সেক্টরে আসলে এই যে মার্কেট রিসার্চ, যে একটা কাস্টমার কিভাবে, ফার্স্ট অফ অল একটা কাস্টমার কিভাবে কোন ধরনের পণ্য আসলে ফার্স্টে কিনতেছে, এন্ড দেন কোন জিনিসটার প্রতি সে আকর্ষিত হইতেছে। তো এই যে কাস্টমারের যে বিহেভিয়ার, এই যে প্যাটার্ন, তো এটা আসলে আমরা ডাটা সায়েন্সের মাধ্যমে আসলে ডাটা অ্যানালাইসিস করে, ডাটা সায়েন্সের মাধ্যমে বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদম এটসেট্রা ইউজ করে আসলে আমরা বুঝতে পারি। তারপর কাস্টমার সেগমেন্টেশন, যে কোন কাস্টমার বেশি বাই করতেছে, কোন কাস্টমার রিপিট হইতেছে না হইতেছে, তো এইসবের বিভিন্ন ডিফারেন্ট ফ্যাক্টরের উপর বেস করে আমরা কাস্টমার সেগমেন্টেশনও করতে পারি। তারপর সেলস ফোরকাস্টিং, টাইম সিরিজ অ্যানালাইসিসের এখানে অনেক ইম্পর্টেন্ট একটা সেক্টর হচ্ছে সেলস ফোরকাস্টিং। তারপর কম্পিটিটিভ অ্যানালাইসিস, যে আপনার কম্পিটিশন কি ধরনের মানে বিজনেস করতেছে এইসব। তো বিজনেস মার্কেটিং এর মধ্যে ডাটা সায়েন্সের লাইক অনেক অনেক বেশি অ্যাপ্লিকেশন। তারপর ফিনটেকের মধ্যে আপনার রিস্ক অ্যাসেসমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, তারপর ফ্রড ডিটেকশন হচ্ছে কি অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইক ক্রেডিট কার্ড ফ্রড ডিটেকশন, লাইক ফ্রড একটা ক্রেডিট কার্ড বানায়, সে মানে ওই ফ্রড ক্রেডিট কার্ডটা আপনার এটিএম মেশিন কি বলো এটারে ডিটেক্ট করতে পারে কি পারে না। তো এইসব যে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস বা আনইউজুয়াল প্ল্যান, তো এগুলো আসলে খুব সহজেই এন্ড খুব অ্যাকুরেটলি আসলে এই ডাটা সায়েন্সের মাধ্যমে করা যায়। এরপর হেলথ কেয়ার, আমি যে কোম্পানিতে কাজ করি, আমি আসলে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে, আমার হেলথ কেয়ার ডাটা এবং আমার কোম্পানি আসলে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে আসলে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বেসড কোম্পানির কাজটা। তো আমরা আসলে ইউএস এর মেজর হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি কোম্পানি নিয়ে আসলে কাজ করি। তো ওইখানে কি হয় যে ইন্স্যুরেন্স কোম্পানি গুলো আসলে ক্লায়েন্টদের বা কনজিউমারদের আসলে প্রমিস করে যে আমরা আমাদের প্ল্যানে আপনারা চলে আসেন, তাহলে এই টেস্ট গুলা আপনাকে ফ্রিতে দিব। এন্ড ইউএস এর মধ্যে কি হয় যে গভর্নমেন্ট আসলে প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানিকে আসলে তদারকির মধ্যে রাখে। গভর্নমেন্ট আসলে অল দ্য টাইম মনিটরিং এর মধ্যে রাখে ইন্স্যুরেন্স কোম্পানি গুলাকে। যে ইন্স্যুরেন্স কোম্পানি খুব ট্রান্সপারেন্সি ভাবে, মানে খুব নাইসলি তার মেম্বার যত ভালোভাবে সে হ্যান্ডেল করবে, ওই ইন্স্যুরেন্স কোম্পানির জন্য গভর্নমেন্ট থেকে এক ধরনের ইনসেন্টিভ আসে। ইনসেন্টিভের পরিমাণ আসলে অনেক বেশি হয়। তো এই যে একটা ইন্স্যুরেন্স কোম্পানি, তার যে পারফরমেন্সটা কোন জায়গায় ভালো, কোন জায়গায় খারাপ হইতেছে, এন্ড কোন জায়গায় মেম্বারটা ঠিক মতো স্যাটিসফাইড আছে কিনা, কোন জায়গায় মেম্বারটা আনস্যাটিসফাইড হইতেছে, এই যে এই ধরনের সব ইনফরমেশন গুলা,
ইনফরমেশন গুলো আসলে এই যে বিআই অ্যানালিস্ট বা এই যে ডাটা সায়েন্সের মাধ্যমে আসলে আমরা একটা সিঙ্গেল পাওয়ার বিআই রিপোর্টের মাধ্যমে আসলে এই সবগুলা ইনফরমেশন আসলে আমরা তুলে ধরতে পারি। যেটার জন্য এই যে ইন্স্যুরেন্স কোম্পানির যে স্টেক হোল্ডার সে আসলে এক নজরে সব ধরনের তার ইম্পর্টেন্ট ডাটা, সব ধরনের তার ইম্পর্টেন্ট চার্টস বা রিপোর্ট দেখে সে আসলে অনেক উপকৃত হতে পারে, সে আসলে বেটার ডিসিশন মেক করতে পারে তার কোম্পানির জন্য। তো এইভাবে রোডের সেক্টর আছে, এনভায়রনমেন্টাল সেকশন সায়েন্স আছে, তো এই যে ন্যাচারাল ডিজাস্টার প্রেডিকশন। তো এই টপিকে আমার একটা পেপার আছে কোভিড-19 এর উপর। তো ওই পেপারের মধ্যে আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস ইউজ করছি, কিছু মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করছি, আমরা আসলে প্রেডিক্ট করে বলছিলাম যে ওয়েদারের কোন কোন ফ্যাক্টর গুলো আসলে কোভিড-19 এর এই যে স্প্রেডের মধ্যে আসলে হেল্প করতেছে, বা কোভিড-19 স্প্রেড কোন কোন ওয়েদার ফ্যাক্টরের জন্য আসলে বেশি স্প্রেড হইতেছে না কম স্প্রেড হইতেছে, এটা আসলে আমরা প্রুফ করে আমরা একটা পেপার বানাইছিলাম। আমার ওই পেপারটা আসলে একটা Q1 জার্নালে আছে, আপনারা ওই আমার পেপারটা আসলে যদি আমার লিঙ্কডইনে যান তাহলে আসলে দেখতে পারবেন। এরপর এফএমসিজি হচ্ছে গিয়ে যে ম্যানুফ্যাকচারিং অপারেশন, সাপ্লাই চেইন অপটিমাইজেশন, এরপর ই কমার্স, এরপর ট্রান্সপোর্টেশন এন্ড লজিস্টিক। তো এই যে গুগল ম্যাপস, পাঠাও, উবার, এই যে পাঠাও উবার, এই যে আপনার একটা ডেস্টিনেশন পয়েন্ট থেকে আরেকটা ডেস্টিনেশন পয়েন্টের যে ডিস্টেন্সটা, এরপর শুধু ডিস্টেন্স না, কোন ডিস্টেন্সের মধ্যে দিয়ে গেলে আপনি অনেক তাড়াতাড়ি পৌঁছাইতে পারবেন আপনার ডেস্টিনেশনে। তো এই যে এইসব যে ড্রিল ডাউন এর ব্যাপারটা বা এইসব যে অপটিমাইজেশনের ব্যাপারটা, এগুলো আসলে ডাটা সায়েন্সের মাধ্যমে করা হয়। এরপর রিটেল ই কমার্স সেকশনের মধ্যে, তো এইটা হচ্ছে কি লাইক অনেক ইন্টারেস্টিং একটা সেক্টর ডাটা সায়েন্সের জন্য। যেমন ধরেন আপনি একজন কাস্টমার, আপনি গেলেন দারাজের মধ্যে, দারাজে গিয়ে আপনি একসাথে 5টা আইটেম সিলেক্ট করলেন, 5টা আইটেম সিলেক্ট করে আপনি দেখলেন যে 5টা আইটেম মিলায় বিল হয়েছে 1050 টাকা, কিন্তু 5টা আইটেমের শিপিং কস্ট চলে আসছে 550 টাকা। কারণ দারাজে কি হয়, দারাজে তো আসলে দারাজের নিজের কোনো মার্কেটিং প্ল্যাটফর্ম নাই, সে বিভিন্ন দোকান থেকে মাল নিয়ে ওই মালটা আসলে আপনাকে পাঠাইতেছে। তো ধরেন একটা দোকান থেকে আপনার কাছে মাল আসতেছে, তো ওইটার শিপিং কস্ট পড়বে। এভাবে ডিফারেন্ট দোকান থেকে যদি মাল যায় তাহলে প্রত্যেকটা দোকানের জন্য আপনার শিপিং কস্ট পড়বে। তো এভাবে আপনার শিপিং কস্ট বেড়ে গেছে 550 টাকা শিপিং কস্ট চলে আসছে, আর ওভারঅল কস্ট আপনার চলে আসছে প্রায় 1050 টাকার মালে ওভারঅল কস্ট চলে আসছে 1700 টাকা শিপিং কস্ট মিলায়। তো আপনি তখন কি করলেন, আপনি যখন বের হয়ে চলে আসলেন। তো তারা কিন্তু এইসব জিনিস মনিটর করবে ডাটা সায়েন্সের মাধ্যমে বা অ্যানালিসিস করার মাধ্যমে, যে কোন কাস্টমার আমার চেক আউট পেজে গেছে বাট চেক আউট না করে সে বের হয়ে গেছে। এখন সে কেন বের হয়েছে ওইটা আসলে ড্রিল ডাউন করার জন্য, ওইটা আসলে বের করার জন্য আসলে এই যে ডাটা সায়েন্সের ডিফারেন্ট টেকনিক্স, এরপর ডাটা অ্যানালিটিক্স এর ডিফারেন্ট টেকনিক্স এসব আসলে দরকার হয়। তো এই হইতেছে কি ওভারঅল ডাটা সায়েন্সের অ্যাপ্লিকেশনস। এরপর বাংলাদেশে আসলে এই কিছু কোম্পানি আছে যারা আসলে রেগুলারলি ডাটা অ্যানালিস্ট বা ডাটা সায়েন্টিস্ট আসলে হায়ার করে, যেমন অপটিমাইজলি আসলে বাইরের মাল্টিনেশনাল একটা কোম্পানি, এন্ড ওরা আসলে অনেক কম্পিটিটিভ, অনেক নাইস একটা স্যালারি মানে ডাটা অ্যানালিস্টদের জন্য স্টার্টিং স্যালারি অনেক ভালো হয়, এন্ড ওদের এনভায়রনমেন্টটা অনেক ভালো হয়। ফুড পান্ডার ব্যাপারেও আমি অনেক ভালো রেপুটেশন, অনেক ভালো কথাবার্তা শুনছি, যদি আমার পার্সোনালি ফুড পান্ডার আসলে এক্সপিরিয়েন্স নাই, বাট আমি অনেক ভালো ভালো ব্যাপার শুনছি। এন্ড ফুড পান্ডা আসলে রেগুলার বেসিসে ডাটা অ্যানালিস্টরা রিসেন্ট ইয়ার্স গুলাতে আসলে হায়ার করতেছে। এরপর দারাজও সেম ফুড পান্ডার মতো রিসেন্ট ইয়ার্স গুলাতে ওরা অনেক বেশি ডাটা অ্যানালিস্ট হায়ার করতেছে। এরপর আরং, ব্র্যাক এইগুলো আরো আছে। তো আগে আমরা ডাটা সায়েন্সের অ্যাপ্লিকেশন সম্পর্কে জানছি, এখন ডাটা অ্যানালিস্ট এখন আমরা এই যে 3টা আসলে রোল, ফার্স্ট অফ অল হচ্ছে কি শুধু ডাটা অ্যানালিস্ট, সেকেন্ড হচ্ছে কি ডাটা সায়েন্টিস্ট, এন্ড থার্ড হচ্ছে কি যে বিআই অ্যানালিস্ট। তো আসলে এই যে এই রোল গুলা একটাতে যে কিভাবে ডিফারেন্সিয়েট করতেছে এটা সম্পর্কে আমরা এখন একটু দেখবো। তো ডাটা অ্যানালিস্ট হিসেবে আপনি যে সময় কাজ করবেন তখন আসলে আপনার অ্যাডহক রিকোয়েস্ট, অর্থাৎ অ্যাডহক জিনিসটা বাদ দিয়ে দেয়, রিকোয়েস্টের উপর আসলে বেশিরভাগ কাজ করতে হবে। তো আপনি আসলে একটা টিমের মধ্যে কাজ করবেন, এন্ড টিমের মধ্যে আসলে একটা টিম লিড থাকবে, এন্ড ওই টিম লিড আপনাকে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট দিবে যে আপনি আমাকে এসকিউএল এর ওই জায়গা থেকে ডাটা কালেক্ট করে দেন, আপনি ওই জায়গা থেকে ডাটা কালেক্ট করার পরে এই ধরনের রিপোর্টটা বানায় দেন। সো ডাটা কালেকশন
এরপর ডাটা ক্লিনিং, অবশ্যই যে ডাটা আপনি কালেক্ট করতেছেন ওইটা ক্লিন নাও থাকতে পারে, তো ওই ডাটাটা আসলে ক্লিন করতে হবে। এখন ওই ডাটা ক্লিনিং আপনি এসকিউএল দিয়ে করবেন না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন আর বা পাইথন দিয়ে করবেন, ওইটা আপনার উপর। বাট ব্যাপারটা হচ্ছে কি যে রিকোয়েস্ট বেসড কাজ হয় আর কি, যে আপনার টিম লিড আপনাকে রিকোয়েস্ট করবে যে আপনি এই কাজগুলো আমাকে করে দেন, এন্ড আপনি ওই কাজগুলা করবেন। তো ডাটা অ্যানালিস্টের রোল গুলো আসলে এরকম হয়, এন্ড এটা আসলে তেমন অ্যাডভান্স লেভেলের কাজ করা লাগে না, যদিও সামটাইমস কিছু অ্যাডভান্স লেভেলে কাজ করা লাগে, যেমন এই যে এবি টেস্টিং এর মতো কাজ, এরপর কিছু সামটাইমস এই যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস বা ফোকাসিং ও করা যেতে পারে, বাট ওইগুলো আসলে এত ডিপ লেভেলের কাজ হয় না, প্রেটি মাচ বেসিক টু মডারেট লেভেলের আসলে কাজ হয়। বাট মেইন জিনিস হচ্ছে কি যে আপনি সবসময় একটা টিমের সাথে কাজ করবেন, এন্ড আপনাকে ডাটা অ্যানালিস্টের কাজে আসলে সবসময় আসলে এই যে রিকোয়েস্টের উপর বেস করে আসলে কাজ করতে হবে। এই রিকোয়েস্টের উপর কাজগুলো আসলে আপনাকে যে ডাটা কালেকশন, ডাটা ক্লিনিং টাইপের কাজ হইতে পারে, আর যে ডাটা আপনি কালেক্ট করছেন বা ক্লিন করছেন ওইটার রিপোর্ট বানাইতে হইতে পারে, অথবা টিম লিড আপনাকে একটা ফ্রেশ ডাটা দিয়ে বলতে পারে যে এই ডাটা ইউজ করে আপনি এই রিকোয়ারমেন্টস এর উপর বেস করে রিপোর্ট বানাইতে। রিপোর্ট আপনার আমরা এক্সেল এর মাধ্যমে বানাইতে পারেন, জিএ4 দিয়ে বানাইতে পারেন, বা পাওয়ার বিআই দিয়েও বানাইতে পারেন। রিপোর্টার ড্যাশবোর্ডিং অলমোস্ট সেম, এটা আসলে ভেরি করতে পারে আপনার রিকোয়ারমেন্টস এর উপর বেস করে। তারপর অ্যাডহক অ্যানালাইসিস, যেটা আমি বলতেছিলাম যে রিকোয়েস্ট ওয়াইজ যে কি ডিমান্ড করতেছে স্টেক হোল্ডার বা টিম লিড, সেটার উপর বেস করে আপনার কাজ। এরপর এবি টেস্টিং, যে দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট আছে, তো দুইটা ডিফারেন্ট প্রোডাক্টের মধ্যে আসলে কোনটা আসলে বেশি পারফরমেন্স করতেছে। তো আচ্ছা, এবি টেস্টিং এর ব্যাপারটা কিভাবে ইন্টারেস্টিং সেটার আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলি। তো ধরেন হ্যাঁ, ধরেন ইউটিউবের মধ্যে আপনারা যান, তো আপনারা তো দেখেন যে থাম্বনেইল থাকে প্রত্যেকটা ভিডিওর জন্য, ঠিক আছে? তো এখন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর সে আসলে ধরেন একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, সে প্রথমে একটা থাম্বনেইল ইউজ করে ভিডিওটা সে ছাড়লো, ঠিক আছে? এন্ড ওই থাম্বনেইল দেখে ধরেন সে ইউজুয়ালি সে প্রথম 1 ঘন্টায় তার 1 লাখ ভিউ হয়ে যেত, কিন্তু রিসেন্টলি লাস্ট যে ভিডিওটা সে আপলোড করছে ওই আপলোডে তার লাস্ট 1 ঘন্টায় ভিউ আসছে মাত্র 50,000। তো সে তো অবশ্যই এখন এখানে চিন্তা করবে যে আমার হিস্টোরি বলতেছে বা লাস্ট 1 ঘন্টায় আমার ভিডিও ভিউ আসছে 1 লাখ, কিন্তু এই এই ভিডিও আমি ছাড়লাম কিন্তু এখানে আমার ভিউ আসতেছে 50,000। তো এটা আসলে কি কারণে হইতে পারে? তো সে তখন ভাবতে পারে আচ্ছা আমি থাম্বনেইলটা চেঞ্জ করে দিয়ে দিই। তো সে তারপর কি করলো, তারপর সে নতুন একটা থাম্বনেইল ইউজ করলো, এন্ড ওই থাম্বনেইল ইউজ করে সে নেক্সট 1 আওয়ারের ভিউ ক্যালকুলেট করলো। নেক্সট 1 আওয়ারে সে দেখলো যে তার ভিউ 1.5 লাখের মতো চলে আসছে এক্সট্রা। তো তার তাহলে 2 ঘন্টার মধ্যে তার 2 লাখ ভিউ আসছে। তো এই যে এ আর বি এখানে কি, এ হচ্ছে কি থাম্বনেইল পিকচার নাম্বার 1, এটা হচ্ছে কি এ, আর বি হচ্ছে কি থাম্বনেইল পিকচার নাম্বার 2, সেটা হচ্ছে কি আপনার বি। তো এখন এ বেশি ভালো পারফর্ম করছে না বি বেশি ভালো পারফর্ম করছে, এইটা স্ট্যাটিস্টিক্যালি টেস্ট করে প্রুফ করে ডিসিশন দেওয়ার যে প্রসেসটা, সেটাকে আসলে এবি টেস্টিং বলা হয়। কারণ এখানে দেখেন আপনি আসলে জাস্ট নাম্বারের উপর বেস করে বলতে পারবেন না যে বি ইজ বেটার দেন বি, মানে সেকেন্ড যে পিকচার থাম্বনেইলের জন্য ইউজ করছে সেটা বেটার, আপনি যেহেতু ওইটা নাম্বারের মাধ্যমে আসলে বলতে পারবেন না। কারণ হয়তো ওই দিন ইউটিউব ডাউন ছিল, সে ফার্স্ট 1 আওয়ার এর মধ্যে ফার্স্ট 30 মিনিট ধরেন ইউটিউব ডাউন ছিল, তো কেউই কোনো ভিডিও দেখতে পারে নাই, এই জন্য তার 1 লাখের জায়গায় তার ভিউ 50,000 আসছে, এরকম সিনারিও হইতে পারে। তো এই যে মানে কনক্রিটলি একটা জিনিস টেস্টিং করে প্রুফ করে ডিসিশন মেক করার যে ব্যাপারটা, ওইটাকে আসলে হাইপোথিসিস টেস্টিং বলা হয়। এন্ড এই যে আমরা এ ইউজ করব না বি বেটার, তো সেটা টেস্টিংকে আসলে আমরা এবি টেস্টিং বলি, ঠিক আছে? তো এই হচ্ছে কি আসলে এবি টেস্টিং এর একটা হাই লেভেল ওভারভিউ। এন্ড আমরা যে সময় আসলে পাইথনে মুভ করব তখন আসলে এবি টেস্টিং নিয়ে আরেকটু ডিপলি কথাবার্তা বলবো, প্রজেক্ট করলে আমরা ব্যাপারটা আসলে আরো অনেক ক্লিয়ার হবে। এরপর হচ্ছে ডাটা সায়েন্টিস্টের ব্যাপারটা। তো ডাটা সায়েন্টিস্ট আসলে এটা আসলে ডিপেন্ড করে তার কাজটা কিরকম হয়। তো যে জুনিয়র ডাটা সায়েন্টিস্ট যে হয়, তো সে আসলে মেইনলি এই যে জুনিয়র যে ডাটা সায়েন্টিস্ট হয় তার আসলে মেইনলি যে ডাটা কালেকশন, ডাটা ক্লিনিং, এটা তার মেইন কাজ থাকে। এন্ড সেকেন্ডারি
সেকেন্ডলি এই যে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস ইডিএ আর ফিচার ইঞ্জিনিয়ারিং। তো জুনিয়র ডাটা সায়েন্টিস্টের মেজরিটি অফ দ্য টাইম অর্থাৎ 80% অফ দ্য টাইম তার ওই যে ডাটা কালেকশন, ডাটা ক্লিনিং, ইডিএ আর ফিচার ইঞ্জিনিয়ারিং এর মতো কাজ করা লাগে। তো সে যে সময় 1 থেকে 2 বছরের যে সময় তার এক্সপিরিয়েন্স হয়ে যায়, তো তখন তাকে আসলে ডিফারেন্ট মডেল বিল্ড আপ করার জন্য বলা হয়। তখন তাকে আসলে মেশিন লার্নিং মডেল ইউজ করে, মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করে কাজ করার জন্য বলা হয়। তো ডাটা সায়েন্সেরও সেম ডিফারেন্ট টাইপের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা লাগতে পারে, হাইপোথিসিস করা লাগে, এ/বি টেস্টিং করা লাগে। এন্ড ডাটা সায়েন্টিস্টের অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক এক্সপার্ট হতে হয়, পাইথন এবং আর দুইটা হইলে অবশ্যই প্লাস পয়েন্ট, বাট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে কি পাইথন, বাট রিসার্চ স্ট্যান্ডার্ড হচ্ছে কি আর। বাট আমরা আপনি যদি পাইথন ভালো করে শিখেন, ইউ আর সেফ, you are very good to go for upcoming years, for the future. আর ডোমেন নলেজ, ডাটা সায়েন্টিস্ট আসলে শুধু ডাটা সায়েন্টিস্টের না, ডোমেন নলেজ আসলে ডাটা অ্যানালিস্টেরও জানতে হয়, যে কারণ আপনি যে কোম্পানিতে যাইতেছেন ওই কোম্পানি আসলে কি ধরনের কাজ করতেছে, এটা আসলে আপনাকে কোম্পানি থেকেই আসলে আপনাকে নলেজ প্রদান করা হবে ফার্স্ট 1 মান্থ। বাট তারপরও আপনার নিজের তাগিদে কোম্পানিতে ঢোকার আগেও কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে যদি নিজ থেকে যদি কিছু রিসার্চ করে যদি কোম্পানিতে যদি যান, তাহলে ওইটা আপনার নিজের প্রেস্টিজটা কোম্পানিতে ডিফারেন্ট এমপ্লয়ীদের কাছে আপনি নিজের প্রেস্টিজটা আপনার নিজের ওয়েটটাই আসলে ইনক্রিজ করবে। তো ডোমেন নলেজ আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এন্ড এটা আসলে কোম্পানিতে জব হিসেবে ঢোকার পরেও আসলে ওইটা আপনি শিখতে পারবেন, বা ঢোকার আগেও আপনি নিজ থেকে রিসার্চ করে ব্যাপারটা সম্পর্কে জানলে আপনার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট। তো এরপর এখানে এই যে এমএল অপস, ডাটা ইঞ্জিনিয়ারিং, এগুলোর কাজও ডাটা সায়েন্টিস্টের আসলে করা লাগতে পারে। তো ধরেন স্টার্টআপ কোম্পানি, তো স্টার্টআপ কোম্পানিতে আসলে তো তার তো এত বেশি ফান্ড থাকে না যে ডিফারেন্ট সেক্টরে ডিফারেন্ট এমপ্লয়ি হায়ার করার জন্য। তো তখন দেখা যায় যে ওই স্টার্টআপ কোম্পানিতে যে ডাটা সায়েন্টিস্ট হিসেবে আছে তার ডাটা ইঞ্জিনিয়ারিং এর কাজও করা লাগতেছে, আবার তার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এমএল অপস রিলেটেডও কাজ করা লাগতেছে। তো এই হইতে থেকে ডাটা সায়েন্টিস্টের রোল। আর বিজনেস অ্যানালিস্টের যে রোলটা, তো বিজনেস অ্যানালিস্টের রোল অলমোস্ট সেম এজ ডাটা অ্যানালিস্ট, বাট বিজনেস অ্যানালিস্টের আসলে এই যে ডাটা ওয়্যার হাউজিং বা যে এসকিউএল নিয়ে কাম আসলে তার একটু বেশি। আর বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করার সময় আসলে আপনার স্টেক হোল্ডারদের সাথে অথবা আপনার মার্কেটিং স্টেক হোল্ডারদের সাথে অথবা আপনার স্টেক হোল্ডারদের সাথে আসলে কমিউনিকেশন রিলেটেড কাজ একটু বেশি থাকে, যে আপনার আসলে মানে রেগুলারলি মিটিং করতে হবে স্টেক হোল্ডারের সাথে বা বসের সাথে, যে আসলে কোন কেপিআই মানে হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটরস, কোন কেপিআইটা আপনি রাখবেন, কোন কেপিআইটা আপনি যে বিজনেসে কাজ করতেছেন ওইটা এফেক্টিভ হবে বা নট এফেক্টিভ হবে। তো বিজনেস অ্যানালিস্ট আসলে ডিফারেন্ট ওই সেন্সে যে এখানে আসলে আপনার স্টেক হোল্ডারদের সাথে আপনার আসলে কমিউনিকেশনটা আসলে বজায় রাখতে হয়, বা একটা কন্টিনিউয়াস কমিউনিকেশনের মধ্যে আসলে আপনি কাজটা করতে হয়। বাট বাদ বাকি অলমোস্ট অল দ্য ওয়ার্ক সিমিলার টু ডাটা অ্যানালিস্ট। যেমন আপনি এসকিউএল ইউজ করে ডাটা কালেকশন, ডাটা ক্লিনিং করতে হবে, পাওয়ার বিআই অথবা টেবলু অথবা GA4 ইউজ করে আপনি ড্যাশবোর্ড অথবা রিপোর্ট বানাবেন। এন্ড ডাটা মডেলিং এর কেসেও আসলে বিআই অ্যানালিস্টের আসলে একটু বেশি ইন্টেন্সিভলি কাজ করতে হয় কম্পেয়ার টু কি বলে ডাটা অ্যানালিস্ট। আর বিআই অ্যানালিস্টের কেসে যেহেতু আপনি ওই যে ডিরেক্ট স্টেক হোল্ডারদের সাথে আসলে আপনি কাজ করতেছেন, তো এটা আসলে যে অ্যাডহক রিকোয়েস্ট বা রিকোয়েস্ট কাজ থাকে না, এটা আসলে প্রজেক্ট বেসড কাজ থাকে। তো আপনি স্টেক হোল্ডারদের সাথে প্রত্যেক উইকলি একটা মিটিং করবেন, এন্ড প্রত্যেক উইক থেকে আপনার এক গাদা রিকোয়ারমেন্টস আসবে, এন্ড আপনি ওই প্রত্যেক উইকে ওই এক গাদা রিকোয়ারমেন্টস আপনি ফুলফিল করার কাজ করবেন। তো বিজনেস অ্যানালিস্টের কাজটা আসলে জেনারেলি এরকম ডিফার করে। তো এখন আমরা যদি একটা রেডার চার্ট দেখি যে আসলে কোন কোন টুল গুলা আসলে সব 3টা রোলের ক্ষেত্রে লাগতেছে। তো 3টা রোলের ক্ষেত্রে আপনি দেখেন এই যে এসকিউএল, পাইথন, এ/বি টেস্টিং, স্ট্যাটিস্টিক্স, এগুলো হচ্ছে কি অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি এভারেজ ডাটা সায়েন্টিস্টের জন্য। তো এভারেজ ডাটা সায়েন্টিস্ট এই যে হলুদ কালারের যে জায়গাটা, এটা হচ্ছে কি ফর এভারেজ ডাটা সায়েন্টিস্ট, আর ব্লু ডিপ কালারের যে কালারটা ওইটা হচ্ছে ফর স্পেশালাইজড ডাটা সায়েন্টিস্টের জন্য। তো আপনি যদি স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং, পাইথন, এসকিউএল এগুলোর ব্যাপারে যদি আপনি যদি একটা এক্সপার্ট লেভেলের যদি আপনার যদি নলেজ থাকে, দেন ইউ আর গুড টু ওয়ার্ক in any of the 3 roles. You are good to work as a data analyst, you are good to work as a
data scientist and you are good to work as a business analyst. তো হ্যাঁ, তো এরপরে যে কোর্স মডিউল সম্পর্কে তো আলোচনা করে ফেলছি, তো এখন আমি আসলে আপনাদের কাছে চলে যাব টু আনসার ইউর কোয়েশ্চেনস। আচ্ছা, আমি একটু ইন্টারফেয়ার করতেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভেরি গুড সেশন। আচ্ছা, আমি যেটা বলবো আপনারা কোয়েশ্চেন করবেন এক এক করে, আমরা অ্যান্সার দিব, আমাদের মেন্টর অ্যান্সার দিবে। আমি তার আগে জাস্ট একটু, আমাদের আরেকজন মেন্টর আছেন অ্যান্ড উনি আমাদের বেসিক্যালি কোর্সের মেন্টর। আমি একটা জিনিস এখানে একটু আপনাদেরকে ইন্টারফেয়ার করতে চাই। আমিও এই কোর্সের মধ্যে কিছু ক্লাস আমি নিজেও নিব। একটা জিনিস আপনাদেরকে আমি সবসময় বলি, সেটা হলো যে কোর্স করে না, কোর্স আপনাদের করার দরকার নাই, ঠিক আছে? ইউটিউব থেকে শুরু করে, গুগল থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গায় লটস অফ ফ্রি রিসোর্সেস আছে। আপনি কিন্তু ওইটা ইউজ করে ডেটা অ্যানালিস্ট হতে পারেন। যেমন ইউটিউবে কোড বেসিক্স আছে, চান্দু আছে, তারপরে এক্সেল দা অ্যানালিস্ট আছে, সরি এলেক্স দা অ্যানালিস্ট আছে। এরা কিন্তু ইন টু ইন প্রজেক্ট করে দিচ্ছে ডেটা অ্যানালিস্টে। তো এইগুলো দেখেও কিন্তু আপনারা ডেটা অ্যানালিস্ট অথবা ডেটা সায়েন্টিস্ট হতে পারেন। নট ওনলি আপনাকে এমন না যে আমাদের কারোর কাছে কোর্স করেই করতে হবে। হ্যাঁ, এখানে যেটা হয় যে একটা মেন্টরশিপ থাকে, আপনাদের জন্য সুবিধা হয়, বাট আপনারা কিন্তু ওইসব জায়গা থেকেও করতে পারেন। হ্যাঁ, আমরা যেটা বেশি করতেছি, মানে আমাদের এখান থেকে যেটা যে ওই যে পরবর্তী আমরা হলো প্রজেক্ট ওয়াইজ করাচ্ছি, এইটা হলো সুবিধা পাবেন, এইটা কোথাও পাওয়া যায় না বেসিক্যালি, এবং ওই যে মেন্টরশিপের যে সুবিধাটা। আচ্ছা, তো আপনাদের কোয়েশ্চেনে যাব, তার আগে জাস্ট একটু পরিচয় করাই দিই। দেবাশিস নাগ ভাইয়া, ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ? ভাইয়া মনে হয় একটু বাইরে আছে। হ্যাঁ, প্লিজ ভাইয়া। দাদা, আপনার মাইকটা অফ। হ্যাঁ, এখন কি শোনা যায়? এখন কি শোনা যায়? জি দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমি একটু ট্রাভেলিং এ আছি, সরি। আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমার ট্রাভেলিং এর মধ্যে। তো আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা আশা করি আমাদের এই যে মেন্টর অনেকক্ষণ ধরে আপনাদেরকে খুব মূল্যবান অনেক ইনফরমেশন শেয়ার করেছেন, যেটা দিয়ে আপনাদের ক্যারিয়ার থেকে শুরু করে একটি ভালো দিক নির্দেশনা হতে পারে। এবং আমি আমার ব্যক্তিগত লাইফে এই প্রতিষ্ঠান থেকে আমি অনেক কিছু পেয়েছি, যেটি এখন আমি আমার মানে মানে প্র্যাকটিক্যালি আমি এটা ইউজ করছি। তো সুতরাং আমি আশা করছি আপনারাও এইটা প্র্যাকটিক্যালি আপনারা ব্যবহার করে এটার থেকে সুফলটা নেবেন, এবং উইশিং ইউ ভেরি গুড লাক। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা। অ্যাকচুয়ালি আমাদের দেবাশিস নাগ দাদা, ওনার ক্যারিয়ার হলো 28 বছরের দীর্ঘ। ওনার আইটি ক্যারিয়ার 11 বছর এবং 19 বছরের ক্যারিয়ার ওনার এইচআরএম এ। সো এই দীর্ঘ ক্যারিয়ারে উনি এক্সেল থেকে শুরু করে উনি ডেটার যে ব্যবহারটা, এটা কিন্তু উনি বুঝেছেন, এবং উনি ডেটা অ্যানালিটিক্সে আসছেন বেশ কয়েক বছর। সো বিষয় যেটা, সেটা হলো যে ডেটা অ্যানালিটিক্সের যে প্রয়োজনটা, এটা কিন্তু শুধুমাত্র যে আপনি রিমোট জব করবেন বা ফ্রিল্যান্সিং করবেন, নট ওনলি ফর দিস, ইট ক্যান বি ফর মানে লটস অফ রিজনস। হ্যাঁ, সো যার কারণে আমি একটা জিনিস বলবো যে আপনারা ফ্রি রিসোর্স থেকে হোক বা যে জায়গা থেকে হোক, কোনো কোর্স করে হোক, আপনারা এটা শিখেন। ডেটা সলিউশন 360 আপনাদের জন্য যে শুধু আমাদের কোর্সে আসলেই আপনাদেরকে আমরা হেল্প করব তা না। ইউ ক্যান নক, আমাদেরকে নক করতে পারেন যে কোনো হেল্পের জন্য। অ্যান্ড আমরা ফ্রি টুলস গুলো সার্চ করি, যাদের দেখা যাচ্ছে অনেকেরই কোর্স করার এবিলিটি নাই, আমরা সেক্ষেত্রে তাদেরকে ফ্রি কিছু রিসোর্স শেয়ার করে দিব, যেটা আপনাকে হেল্প করবে। হ্যাঁ, বাট কোর্সের সুবিধা যেটা, সেটা হলো ওই যে একটা পাইপলাইনে থাকা যায় দীর্ঘ 1 বছরের একটা ক্যারিয়ার জার্নি। সো ওই সুবিধাটা হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, অ্যান্ড আমরা এখানে যেটা করতেছি, আমরা মানে সব থেকে মেইনলি যেটা বলবো, সেটা হলো আমরা এখানে 6 মাস প্রথমে ক্লাস করাচ্ছি। কারণ এই বিষয়গুলো যদি আপনাকে কেউ বলে আমি 3 মাসে করায় দিব, 2 মাসে, আসলে এটা 2-3 মাসের জিনিস না। আমাদের সুলাইমান আহমেদ উনি কিন্তু বলেছেন যে এটা আসলে 2-3 মাসের। উনি কিন্তু ওনার সেই 2020 থেকে 2024 পর্যন্ত এই 4 বছরের ক্যারিয়ারের কথা উনি বলেছেন। সো এটা 2-1 দিনের জিনিস না। সো কেউ যদি বলেন যে 3 মাস 4 মাসে এটা শিখে যাবেন, আসলে বিষয়টা তেমন না। আপনি 6 মাস লাইভ ক্লাস করবেন, দেন আবার আমরা কি বলতেছি যে আপনাকে আরেকটা পাইপলাইনে নিয়ে আসবো, যেখানে আমরা শুধু রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করাবো, যেখানে আপনি
একটা টিম আকারে কাজ করবেন, আপনাদের আলাদা আলাদা টিম করে দেওয়া হবে, ওই টিমের মধ্যে আপনাদেরকে আপনারা সবকিছু শিখতে পারবেন, শেয়ার করতে পারবেন এন্ড প্রজেক্ট করবেন আর কি। তখন যেটা হবে তখন হলো একেবারে রিয়েল ওয়ার্ল্ডের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা পাওয়া শুরু করবে। এনিওয়ে, আমি একটু কোশ্চেনিং এবং অ্যান্সারিং সেশনে যাব। প্লিজ আপনাদের যাদের কোশ্চেন থাকবে আপনারা একটু এখানে হ্যান্ডস আপের আছে, হ্যান্ডস আপ করার পরে আপনারা মেন্টরের কাছে কোশ্চেন করবেন, সুলাইমান আহমেদের কাছে। আমার কাছে কোশ্চেন থাকলে আমার কাছে করতে পারেন, সুলাইমান আহমেদ ভাইয়ের কাছে কোশ্চেন থাকলে সুলাইমান আহমেদ ভাইয়ের কাছে কোশ্চেন করতে পারেন। করার পরে আমরা এক এক করে অ্যান্সার নিব। আচ্ছা, আমি প্রথমেই যাচ্ছি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ শিওর, আমি একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছি। হ্যাঁ শিওর শিওর। মেবি ওই যে মেসেজের কোশ্চেন গুলা আসলে আগে একটু দেখলে ভালো হয়। অফকোর্স। আচ্ছা, আপনারা কয়েকজন মেসেজে কথা বলেছেন, তো প্রথমে আমাদের মেন্টর উনি মেসেজের কোশ্চেন গুলো একটু অ্যান্সার করে দিবেন প্লিজ। হ্যাঁ, তো ফার্স্ট যে কোশ্চেনটা দেখতেছি সেটা হচ্ছে কি যে ইজ এনিওয়ান, চৌধুরী শিবলি জামান ভাইয়ের কাছ থেকে, ইজ এনিওয়ান উইথাউট স্ট্যাটিস্টিক্যাল অর ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড ক্যান লার্ন দিস কোর্স? হ্যাঁ, অবশ্যই। ডাটা অ্যানালিটিক্স এর যে পাথ আছে বা ডাটা অ্যানালিস্টের যে জবটা আছে, এই জবে আসলে আপনার ব্যাকগ্রাউন্ড কেউ চেক করতেছে না যে আপনি আপনি ইংলিশ থেকে আসতেছেন না আপনি কম্পিউটার সায়েন্স থেকে আসতেছেন, এটাতে আসলে কেউ মানে খেয়াল করতেছে না। বাট ডাটা সায়েন্সের জবে আসলে যদি আপনি ডিরেক্ট ঢুকতে চান তখন আসলে একটু মানে প্যারা হয়ে যায়। তো তখন আসলে কি হয়, তখন আসলে আপনি ইনক্রিমেন্টালি সামনে আসবেন। আপনি প্রথমে ডাটা অ্যানালিস্টের জবের জন্য আসলে আপনি প্রিপেয়ার হবেন, ডাটা অ্যানালিস্টের জন্য একটা জব করবেন, এন্ড দেন ওইখান থেকে 1 বা 2 বছরের এক্সপিরিয়েন্স গেইন করার পরে আপনি গেইন করার সাথে সাথে আপনি শিখবেন ডাটা সায়েন্সের ব্যাপারে, এন্ড দেন আপনি ডাটা সায়েন্সের জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। তো ব্যাপারটা আসলে এইভাবে হয় ব্যাকগ্রাউন্ডের জন্য আর কি। সো সরি, তো ব্যাকগ্রাউন্ডের জন্য আসলে কাইন্ডলি এই একটু মানে ডিফিকাল্টি ফেস করা লাগে। আবার কি হয় যে আপনি ধরেন ডিরেক্ট ডাটা সায়েন্সের জবই করবেন, তো তখন আসলে আপনাকে আরেকটু বেশি সময় দিতে হবে, আর একটু ভালোভাবে আপনার পোর্টফোলিওটা, আপনার প্রোফাইলটা আসলে বিল্ড আপ করতে হবে, বেশি বেশি মেশিন লার্নিং বা ডাটা সায়েন্স রিলেটেড প্রজেক্ট করতে হবে, এন্ড ওইগুলা আপনার এই যে পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে আসলে শোকেস করে দেখাইতে হবে, তাহলেই ইউ আর গুড টু গো। পর হোয়াট ইজ ইটিএল? তো ইটিএল হচ্ছে কি আসলে একটা ফুল পাইপলাইন বা প্রসেস। তো ইটিএল এর মধ্যে ই মানে হচ্ছে কি এক্সট্রাক্ট, টি মানে হচ্ছে কি ট্রান্সফর্ম, আর এল মানে হচ্ছে কি লোড। ওই যে আমরা একটু আগে বলতেছিলাম ডাটা কালেকশন এন্ড ডাটা ক্লিনিং, তাই না? তো এই যে এক্সট্রাক্ট এন্ড ট্রান্সফর্ম, ডাটা কালেকশনের মধ্যে এক্সট্রাক্ট এন্ড ট্রান্সফর্ম অর্থাৎ ইআরটি পড়তেছে, আর লোডিং এর মধ্যে ওই যে ডাটা লোড করা বা ডাটা ইম্পোর্ট করে ডাটা ক্লিনিং করা পর্যন্ত এগুলো আসলে এল এর মধ্যে পড়তেছে। তো এরকম আর কি একটা ব্যাপারটা। Are you sure? I have no knowledge of those background. I know a little bit of Excel. আচ্ছা, ভাইয়ের কোশ্চেন আমি আসলে একটু আগে আনসার করে দিয়েছি। Cannot see the project, screen is freeze. So sorry. এটা কি পেইড নাকি ফ্রি কোর্স? Boring. Sorry. আচ্ছা, ইরাজ আহমেদ ভাইয়া বলতেছেন। আচ্ছা, ভাইয়া হাতও তুলছেন। আচ্ছা, ওকে ভাইয়া, আপনি কোশ্চেনটা করতে পারেন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি জি, ওয়ালাইকুম আসসালাম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি মাত্র ডিগ্রিটা। তো এখন আমি মাস্টার্স এর জন্য প্ল্যান করতেছি, ডেটা সায়েন্স এর উপর মাস্টার্স করার জন্য। তো আমি জানতে চাচ্ছি যে এই কোর্সটা অ্যাকচুয়ালি কতটুকু আমাকে প্রিপেয়ার করবে ফর দ্য মাস্টার্স ডিগ্রি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি যে আপনি কম্পিউটার সায়েন্স থেকে সফটওয়্যার, সরি ক্যান ইউ রিপিট? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইয়েস। হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইয়েস। তো আপনার জন্য দেখেন, আপনি অলরেডি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি ডাটা সায়েন্স এন্ড অ্যালগরিদম, সরি ডাটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস এর ব্যাপারে আসলে অলরেডি অনেক কিছু জানেন, এন্ড প্রোগ্রামিং ও আপনার হাতে করে অনেক ভালোই। তো ওভারঅল ডাটা সায়েন্সের যে কনসেপ্টটা, এগুলো আসলে আপনি অনেক তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন। এন্ড এই কোর্সটাকে আপনি কিভাবে হেল্পফুল হবেন সেটা হচ্ছে কি যে এই কোর্সের মধ্যে আমরা আসলে এই যে মেশিন লার্নিং রিলেটেড যে জিনিসগুলো দেখাবো ওইগুলো আসলে প্রজেক্ট আকারে দেখাবো, এন্ড ওইগুলো আসলে ডিপ্লয়মেন্ট সহ দেখাবো, ঠিক আছে? তো তাতে করে কি হবে, আপনি যে সময় মাস্টার্সে আপনার প্রোগ্রামটা শুরু করবেন, তো তখন আপনি দেখা যাবে যে আপনি আপনার আদার ক্লাসমেটস থেকে মানে সামনে একবারে থাকবেন, কারণ আপনি অলরেডি কোর্স করে কনসেপ্ট গুলো অলরেডি আপনার এস্টাবলিশড আছে। সো ওই দিক দিয়ে আসলে আপনি আসলে সামনে একবারে থাকবেন। এন্ড অলসো আপনি
হ্যাঁ, এন্ড অলসো এখান থেকে আপনি যে কোর্স করবেন বা আপনি যে প্রোফাইলটা বিল্ড আপ করবেন ওইটা বাইরের দেশে, সরি, ওইটা আসলে আপনি যে বাইরের দেশে জবের জন্য যে সময় অ্যাপ্লাই করবেন ওই সময় এই কোর্স গুলা, সরি, এই প্রজেক্ট গুলো আসলে আপনাকে অনেক হেল্প করবে। সো ওভারঅল আসলে আপনার কোনো লস হইতেছে না। আপনি মাস্টার্স ইন ডাটা সায়েন্সের ওইখানে গিয়ে আবার সেম জিনিস পড়া লাগবে, বাট আপনি অন্যদের থেকে সামনে থাকবেন আপনার পড়াশোনার সময়। বাট মেইন হেল্প হবে যে যে সময় আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন, তো ওই সময় আসলে আপনার একটা এস্টাবলিশড প্রোফাইল থাকবে, হোপফুলি একটা ভালো পোর্টফোলিও থাকবে, যেটা দেখে রিক্রুটাররা ভালোই ইমপ্রেসড হবে। এন্ড আপনাকে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ একটা ভালো অ্যামাউন্ট সহ জব পাইতে পারেন। আচ্ছা, আমার সেকেন্ড পার্টটা হচ্ছে, আর উই গোইং টু বি ওয়ার্কিং উইথ বিগ ডেটা? বিগ ডেটা নিয়ে আসলে হ্যাঁ, আমরা বিগ ডাটা মানে বিগ ডাটা বলতে ফেয়ারলি বিগ ডাটা, নট লাইক বিলিয়ন্স অফ রোজ বা মিলিয়ন্স অফ রোজ। আমরা ধরেন ভালোই বড় ডাটা নিয়ে প্রজেক্ট করা দেখাবো, স্পেশালি বিআই পোর্শনে পাওয়ার বিআই দিয়ে আসলে আমরা বড় একটা ডাটা নিয়ে আসলে কাজ করা দেখাবো, কিভাবে এসকিউএল থেকে ডাটা রিড করতে হয় এন্ড এভরিথিং। তো ডাটার ব্যাপারটা হচ্ছে কি, আসলে আমি এই ব্যাপারে আমি একটু এমফাসাইজ করে বলি যে বিগ ডাটার ব্যাপারটা আসলে কি, ডাটা লোড করতে আসলে সমস্যা। তো আপনি যদি বড় ডাটাটা যদি আপনি আপনার পাইথন কিংবা আরে যদি লোড যদি করে ফেলতে পারেন, লোড করাটা যদি আপনি ক্র্যাক করে ফেলতে পারেন, তাহলে আপনাকে আর মানে কোনো জিনিস নিয়ে আসলে টেনশন করা লাগতেছে না, কারণ বাকি সব জিনিস সেম। আপনি ওই সেম ডাটাকে ক্লিনিং করবেন। আপনি যদি 100 MB একটা ডাটাকে যেভাবে ক্লিনিং করেন, ওই সেম ভাবে আপনার এই 1 টেরাবাইটের একটা ডাটাকেও ক্লিনিং করবেন। বাট প্রবলেমটা হয় এই ডাটাটা আসলে ইম্পোর্ট করতে গিয়ে। তো ওই ইম্পোর্টটা আপনি যদি ক্র্যাক করতে পারেন, তাহলে বাকি সবকিছু, কোন মেশিন লার্নিং মডেল আপনি মানে ইমপ্লিমেন্ট করবেন, কোন অ্যানালাইসিস আপনি করবেন, ওইগুলো আসলে আচ্ছা, আমি একটু ইন্টারফেয়ার করছি। আচ্ছা, আপনারা কোশ্চেন, সবাই তো কোশ্চেন করবে, সো আমরা একটু কম, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা একটু কম সময় দিব যে আপনার স্পেসিফিক কোশ্চেনটা করে ফেলবেন একটু তাড়াতাড়ি, যাতে করে যে অনেকেই কোশ্চেন, সবাই যাতে তাদের কোশ্চেনটা করতে পারে। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। আশা করি ইরাজ ভাইয়া আপনার প্রশ্নের আনসার মানে আমি হয়তো দিতে পারছি। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ভাই। হ্যাঁ, তারপরে নাজমুল ইসলাম ভাইয়া, প্লিজ আপনার কোশ্চেন। আচ্ছা, নাজমুল ইসলাম ভাইয়া। জি ভাইয়া বলেন, নাজমুল ইসলাম ভাইয়া বলেন। জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি জি আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, এই গ্রুপের ভিতরে মনে হয় আই এম দ্য মোস্ট এজড গাই অ্যাকচুয়ালি, মানে আই এম নিয়ারলি 60। আমি অ্যাকচুয়ালি ডেটা নিয়ে কাজ করি এখন, যেহেতু একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। এইগুলো সিম্পলি র ডেটা দিয়ে আমি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে ধরেন প্রথমে ডাটা এন্ট্রি করি, ডাটা এন্ট্রি করে পরে অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমি ডেটা সর্টিং করে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইনফরমেশনগুলো আমার ম্যানেজমেন্টকে দেই আর কি। তা আমার মনে হচ্ছিল যে ইট উইল বি হেল্পফুল ফর মি ফর ফিউচার অ্যাক্টিভিটিস অ্যান্ড ফ্রিল্যান্সিং অ্যাক্টিভিটিস, কারণ আমি এক্সেল নিয়ে কাজ করি, যদিও এটা সিম্পলি বেসিক, ইটস নট অ্যাডভান্সড। মানে আমি জানতে চাচ্ছিলাম যে উইল দিস বি হেল্পফুল ফর মি ইন ডেটা অ্যানালিসিস অ্যান্ড মানে ফার্দার যেগুলো অ্যাক্টিভিটিস এর জন্য আর কি। আমি তো ওইরকম করে জব মার্কেটে ইন্টারভিউ যাব না, ফ্রিল্যান্সিং এর এই চেষ্টা করব এবং আমার কাজের ভিতরে হেল্পের জন্য এগুলা মানে হবে। আমি অলরেডি আই হ্যাভ এনরোল ইন দিস প্রোগ্রাম, তো সেই জন্য আপনার কাছ থেকে একটু ইনফরমেশন মানে আইডিয়া জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। জি, ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, তো আপনি যেহেতু অলরেডি এক্সেল নিয়ে কাজ করতেছেন, সো অবশ্যই আপনাকে, আপনি যদি অ্যাডভান্সড এক্সেল যদি শিখেন এন্ড দেন যদি অ্যাডভান্সড পাওয়ার বিআই যদি শিখেন, তাহলে অবশ্যই মানে ব্যাপারগুলো আপনাকে আসলে আপনার এই যে কোম্পানিতে যে ধরনের আপনি অলরেডি কাজ করতেছেন ওইখানে আসলে ইমপ্লিমেন্ট করতে আসলে সাহায্য করবে। আপনার কাছে হয়তো নতুন নতুন আইডিয়া জেনারেট হতে পারে, তো তখন আপনি নতুন নতুন জিনিস আপনার ম্যানেজমেন্টকে আপনি সাজেস্ট করতে পারেন। দেখেন, আমি তো আসলে এইরকম পাওয়ার বিআই দিয়ে জিনিসটা শিখছি, পাওয়ার বিআই দিয়ে জিনিসটা করলে হয়তো লাইফটা সহজ হবে। তো পাওয়ার বিআই আসলে কি করে, এক্সেল দিয়ে হয়তো আপনি ম্যানুয়াল কাজটা করতেছেন, কিন্তু পাওয়ার বিআই দিয়ে যদি আপনি পেপারটা যদি অটোমেট করতে পারেন, তাহলে আসলে আপনার লাইফটা আসলে ইজি হয়ে যাবে এন্ড একটা ভালো কন্ট্রিবিউশন আসলে হবে আপনার কোম্পানির দিক দিয়ে। এন্ড সেকেন্ড হচ্ছে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে, হ্যাঁ অবশ্যই আমাদের এই কোর্স মডিউলের
একটা মেইন এক্সপেক্ট হচ্ছে কি যে ফ্রিল্যান্সিং প্রজেক্টে দিয়ে আপনাদেরকে শেখানো বা ফ্রিল্যান্সিং প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে টাকাকুপ্ত করা আর কি, মানে যদি এই শব্দটা ইউজ করে। তো হ্যাঁ, ওভারঅল আসলে আপনার কেরিয়ারের জন্য আসলে ভালোই হবে। আশা করি আপনার উত্তরটা দিতে পারছি। আচ্ছা, তারপরে আমি একটু যাব এখানে আচ্ছা ভাই, আনোয়ার পারভেজ ভাইয়ের কাছে। হ্যাঁ, আনোয়ার পারভেজ ভাই প্লিজ। হ্যাঁ জি, থ্যাংক ইউ ভাই। ভাই আমি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এই পড়াশোনা করা আমার, তো যেহেতু নন আইটি সেহেতু বুঝতে পারতেছেন 8-10 জনের মতো হয়তো বা আমার জার্নিটা অতটা মসৃণ হবে না, আমারটা একটু হয়তো টাফ হবে আপনাদের সাথে একসাথে স্টেপ নেওয়াটা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার আপনাদের ভাষ্য মতে 6 মাস লাগবে হয়তো বা ইয়াতে এটার ফাউন্ডেশনটা করতে। আমি যদি এভাবে বিষয়টা ধরেও নিই আমার হয়তো 9 মাস লাগবে সমস্যা করলে, যেহেতু সবার সাথে আমাকে যখন একসাথে চলতে হবে একটু সময় আমার বেশি নিতে পারে। সো আমি ধরে নিই আমার 9 মাস লাগবে আপনাদের সাথে এই এই কোর্সে এক্সপার্ট হতে আর ডাটা অ্যানালিস্টের জগতে। এটা হচ্ছে গিয়ে হাতে কলমে। আর যেটা বাস্তবতা হচ্ছে গিয়ে আমার হয়তোবা যেটা আপনারা কিছু আগে বললেন, একটা সুন্দর একটা পোর্টফোলিও একটা ডেভেলপ করতে হবে যে আমি অনেকগুলো প্রজেক্ট করছি কিংবা অনেক কাজ করছি, সেটা আমাকে দেখাতে হবে। নাও তো আমি জব মার্কেটে প্রথম ধাক্কাতেই আমি আসলে জাস্ট উইন হয়ে যাব, হয়তো চান্সই পাবো না। সো এরকম হিসাব করলে তো আমার প্রায় অলমোস্ট 1 বছরের উপরে সময় লাগবে। মানে বাংলাদেশে এই জবের প্রেক্ষাপট একটু কিছু বলেন, এর অপরচুনিটি কেমন, আর যদি বাইরে হয় তাহলে সেটা কেমন, যদি যারা নতুন কিংবা আমার মতো যারা আসলে শুরু করতে তাদের জন্য আসলে কোনো আশার কোনো বাণী আছে কিনা? ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কোয়েশ্চেনের জন্য। তো পোর্টফোলিও বিল্ডিং এর যে ব্যাপারটা ওইটা দেখেন, এমন না যে আপনি 6 মাসের ফুল কোর্সটা শেষ করার পরে আপনি পোর্টফোলিও বিল্ডিং করা শুরু করবেন, ব্যাপারটা এরকম না। আমরা আপনাকে ধরেন 3 নম্বর মাসে আমরা পাওয়ার বিআই শুরু করছি, ঠিক আছে? সাপোজ, মানে আমি মানে কি বলো, স্ট্রিক্টলি বলতেছি না, সাপোজ মানে ধরে ধরে বলতেছি যে 3 নম্বর মাসে আমরা পাওয়ার বিআই শুরু করছি। তো পাওয়ার বিআই দিয়ে আমি একটা প্রজেক্ট করে আপনাকে শিখাইছি। দেন যে সময় আপনি প্রজেক্ট করাটা শেষ হবে আমাদের, তো ওই সময় আপনি আপনার লিঙ্কডইনে আপনি একটা সুন্দর করে সাজায় প্রজেক্টটা স্ক্রিন শেয়ার করে একটা ছোট ভিডিও বানায় প্রজেক্টটা শেয়ার করতে পারেন আপনার লিঙ্কডইনের মধ্যে। তো এটা হচ্ছে গিয়ে মানে পোর্টফোলিও বানানোর একটা ফার্স্ট স্টেপ, যে আপনি শেয়ার করতেছেন, আপনি যেটা শিখতেছেন সেটা শেয়ার করতেছেন মানুষদের সাথে। আর এই যে কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে হয়, এটা নিয়ে আসলে আমরা কি বলে আমরা শেখাবো অবশ্যই, মানে কোর্স শেষের দিকে। বাট আপনি চাইলে আপনি অবশ্যই ইউটিউবের মধ্যে অ্যাভেলেবল রিসোর্স আছে, এরপর ফ্রি রিটেন ব্লগস আছে। তো আপনি যদি নিজ থেকে যদি চান আগে আগে একটা পোর্টফোলিও লাইক মানে সাজায় রাখতে, যে সময় আপনার প্রজেক্ট করা শেষ হবে ওই সময় জাস্ট ওইগুলা জাস্ট শোকেস করবেন। তো আপনি ওইরকম মানে আগে থেকে একটা মানে সাজায় রাখতে পারেন পোর্টফোলিও। এন্ড পোর্টফোলিও বানানো আসলে খুবই সহজ, কারণ উইক্স দিয়ে আমি পোর্টফোলিওটা আসলে শেয়ার করছি আপনাদের সাথে। এটা কিন্তু আমি একটু হ্যান্ড রিটেন কোডিং আমার লাগে না, এগুলো আসলে জাস্ট টেমপ্লেট একটা ইউজ করছি, ফ্রি টেমপ্লেট। এন্ড ওইখানের মধ্যে আমি জাস্ট আমার সুবিধা মতো একটু এডিট করে নিছি। ইটস জাস্ট লাইক ফটো এডিটের মতো। তো ব্যাপারটা আসলে আপনার আমরা তো অবশ্যই আপনার প্রতি এফোর্ট দিব, কিন্তু এখানে আপনার নিজের এফোর্টটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা 6 মাস এফোর্ট দিয়ে কোর্স শেষ করে ফেলতে পারবো, কিন্তু আপনি যদি পুরোটা 6 মাস আপনি যদি নিজে যদি পড়াশোনা না করেন, নিজে থেকে যদি প্র্যাকটিস না করেন, নিজ থেকে যদি অন্য কিছু অ্যাডভান্স লেভেলের কিছু যদি আপনি যদি ইউটিউবে না দেখেন, তাহলে আসলে ব্যাপারটা হইতেছে। বাট ইনশাল্লাহ আমরা আমাদের 100% দিব, আপনিও আপনার 100% দিবেন। কোন ধরনের সাজেশন লাগলে অবশ্যই ভাইয়া আছি, আমি আছি, দাদা আছেন। সো ইনশাল্লাহ সবকিছুই আশা করতেছি ভালোভাবেই হবে। এন্ড অল দ্য বেস্ট। আর চাকরির মার্কেট আসলে গ্রোয়িং মার্কেট, সো এটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নাই। জাস্ট গেট রেডি, ইনশাল্লাহ দেশে বিদেশে চাকরি ইনশাল্লাহ অভাব হবে। আচ্ছা, আমি একটু এখানে অ্যাড করি ওনার কোশ্চেনটা, আনোয়ার পারভেজ ভাইয়ের। দেখেন আমাদের এখানে একজন স্টুডেন্ট ছিল, নাম হলো আরাফাত সবুজ। উনি এখন আমাদের এখানে জুনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে জব করতেছেন। তো উনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন। হ্যাঁ, তো আশা করি মানে এতটুকু বলবো যে ভালো অ্যামাউন্টের স্যালারিতে জব করতেছেন, এবং সে ইজ ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, অ্যান্ড আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্টরাও এখান থেকে পড়ে ফ্রিল্যান্সিং করতেছেন, আমাদের এখান থেকে কমপ্লিট করে।
সুতরাং এই বিষয়টা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। এই যে সাবজেক্টটা নিয়ে আমরা কথা বলি, ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, ইভেন ডেটা সায়েন্স, মেশিন লার্নিং পর্যন্ত, এটা একেবারেই সাবজেক্ট স্পেসিফিক না। হ্যাঁ, একটা লেভেলে যে এটা সাবজেক্ট স্পেসিফিক, যখন আপনার এক্সট্রিম ম্যাথ করতে হচ্ছে, হ্যাঁ, তখন আপনি যেন না, অত দূর তো আপনার যেতে হচ্ছে না। আপনি ডেটা অ্যানালিস্ট শিখে ডেটা সায়েন্সের একটা পার্ট পর্যন্ত কমপ্লিট করেন, বা ডেটা সায়েন্টিস্ট হতে যে আপনার লাইক কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে বা আপনার স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, এটা কোনো জায়গায় আপনি লেখা পাবেন না, ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু জবে হয়তো লিখে দিবে, কিন্তু মোস্ট অফ দ্য জবস এন্ড আপনার ফ্রিল্যান্সিং সাইট তো কোনো কথাই নেই, স্কিল স্পেসিফিক, নট ব্যাকগ্রাউন্ড স্পেসিফিক। সো এখানে শেখাটাই মেইন বিষয়, আপনি শিখতে পারলে আপনি জব পাবেন, ঠিক আছে? আমরা হায়ার করেছি, আমরা তো বললাম আমরা হায়ার করেছি কয়েকজনকে, তারা কিন্তু অনেকেই নন টেক ব্যাকগ্রাউন্ডের ছিল, তো আমরা কিভাবে তাদেরকে হায়ার করলাম? বিকজ অফ দেয়ার স্কিল। আচ্ছা, আমি তারপরে একটু এখানে অভিমান ডাস্টিডার ভাইয়ের কাছে যাব। ডাস্টাইড, হ্যাঁ প্লিজ ভাই। হ্যালো হ্যালো এভরিওয়ান, আমার কোশ্চেনটা ছিল, আমরা ডাটা অ্যানালাইসিস করতে গিয়ে অনেক ধরনের টুলস ব্যবহার করব, সে ফর এক্সাম্পল পাওয়ার বিআই, এসকিউএল। সো এই টুলসগুলো কি ফ্রি টুলস আমরা ডাউনলোড করব, নাকি এগুলো এনিহাউ ক্রেডিট কার্ড দিয়ে আমাকে অনলাইন থেকে পারচেস করতে হবে? ফার্স্ট অফ অল। আর সেকেন্ড না, হচ্ছে যে আচ্ছা, সেকেন্ড কোশ্চেন আরেকটা ছিল, ডাটা অ্যানালিস্ট মানে আপনাদের এখানে কন্টিনিউ একটা ফোকাসিং ব্যাপার থাকবে, কারণ হোপফুলি এখানে যারা জয়েন করবে তারা নিশ্চয়ই কোনো না কোনো প্রফেশনের সাথে জড়িত থাকবে। সো ওটার পরও এটা কন্টিনিউ করাটা আপনার মানে আপনারা বলতে পারবেন ভালো যে আপনাদের এখানে ড্রপ আউট স্টুডেন্টস কেমন, বা কতটুকু, মানে অনেকজন স্টুডেন্টসদেরকে আপনাদেরকে অনেক সময় একটু মেন্টরিং এর সাথে সাথে প্লাস একটু যারা একটু উইক, যারা স্লো লার্নার, হ্যাঁ সবাই তো আর কুইক লার্নার না, কেউ স্লো লার্নার, কেউ একটু মিডিয়াম লার্নার, হ্যাঁ তাদের জন্য কি ধরনের স্পেশালাইজেশন আপনারা আলাদা কি ইয়ে করছেন? থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু ওনার লাস্ট কোশ্চেনটা আমি একটু অ্যান্সার দিয়ে নিই। এটা বেসিক্যালি দেখেন, আমাদের এখানে স্লো লার্নার, স্পেশালাইজ লার্নার বা এরকম, সবচেয়ে বড় ব্যাপার আপনি যে কথাটা বললেন যে মানে জব করেন, হ্যাঁ জব করেন, এরকম একজন দেখা যাচ্ছে আপনার এখানে কোর্স করতে এসেছেন, এরকম যদি আমি বলি তাহলে বলবো আমাদের এখানে 50 থেকে 60% যারা জব করতেছেন, 40% স্টুডেন্ট। এটা তো আমরা জানি। সো আমাদের যে স্টুডেন্ট সাবমিশন ফর্ম, যেখানে আপনি রেজিস্ট্রেশন করবেন, ওখানে লেখা আছে যে আপনি জব হোল্ডার নাকি স্টুডেন্ট। তো আমরা একটা সার্ভে করি, হ্যাঁ। সো দেন আমরা একটা সিদ্ধান্ত নিই যে আসলে আপনাদের কোন ধরনের চ্যালেঞ্জ আছে। এন্ড আমাদের দেবাশিস নাগ দাদা আছে, ওনার কিন্তু দীর্ঘ 28 বছরের ক্যারিয়ার। উনি এইচআর হেড ছিলেন নাফকো গ্রুপের, এইচআর হেড ছিলেন হাইডেলবার্গ সিমেন্টের, এইচআর হেড ছিলেন হোন্ডার। সো ওনার এই যে হিউজ ক্যারিয়ার, উনি কিন্তু এইটুকু, আমরা যেহেতু প্ল্যানিং করি তখন কিন্তু এইটুকু আমরা জানি যে একজন যে জব হোল্ডার, সো তার কি ধরনের প্রবলেম হতে পারে কোর্স করতে গেলে, সেক্ষেত্রে আমরা সেভাবেই ডিসিশন নিই। সো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আমাদের এখানে আপনাদের ব্যাচে যাদেরকে পাবেন তাদের 60% পাবেন যারা অলরেডি কোনো না কোনো জবে আছেন, হ্যাঁ। সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। এন্ড আরেকটা কোশ্চেন উনি করেছিলেন, সুলাইমান প্লিজ। আচ্ছা, হ্যাঁ সবগুলাই ফ্রি টুল আসলে, কোনোটাই মানে পেইড। পাওয়ার বিআইটা ফ্রিলি ডাউনলোড এবং ইনস্টল করা যায়, এন্ড এসকিউএল হ্যাঁ আমরা ফ্রিটাই ইউজ করবো, কোনো সমস্যা নেই। আর আরেকটা জিনিস হচ্ছে কি যে দেখেন, সপ্তাহে হচ্ছে কি 2 দিন ক্লাস, শনিবার এবং রবিবার, তাই না ভাই? হ্যাঁ, শনি রবি রাত হ্যাঁ, 9:30 থেকে 11। শনিবার এবং রবিবার। উইকলি আমরা এক্সপেক্ট করবো আপনার কাছে মিনিমাম 15 থেকে 18 ঘন্টা উইকলি। আপনি যদি উইকলি, ঠিক আছে, মানে একদিনে হয় 24 ঘন্টা, তো উইকলি আমরা এক্সপেক্ট করতেছি 15 থেকে 18 ঘন্টা আপনার কাছে, তাহলে ইনশাল্লাহ মানে আমরা জাস্ট ওইটা এমনি এভারেজে বলতেছি যে ডেইলি 2 ঘন্টা, হ্যাঁ। মানে এখন এমনও হতে পারে আপনি ডেইলি 2 ঘন্টা দিতে পারছেন না, তো তখন কি একদিনে হবে? আপনি আপনার 8 ঘন্টা দিলেন, কোনো সমস্যা তো নেই। একদিনে 8 ঘন্টা দিলেন বা 5 ঘন্টা দিলেন, লেন্দি হয়ে গেল, বাট আপনি এমন না, বাট কোপ আপ উইথ দ্য কোর্স, মানে এমন না যে আপনার দিতেই হবে, হ্যাঁ। আপনি যেদিন ছুটি পেলেন তখন একটু বেশি সময় দিলেন, যেদিন আপনার দেখা যাচ্ছে পরপর 2-3 দিন ছুটি পেলেন, আপনি একটা প্রজেক্ট শেষ করে ফেললেন, রেগুলার হালকা হালকা সময় দিলেন, তাতেই হবে। আচ্ছা, মাহবুবুর রহমান ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম।
হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম সালাম ভাইয়া, বলেন শুনতেছি। জি ভাইয়া, আমরা যে কোর্সটা করব এটা কি 6 মাস পর্যন্ত জাস্ট প্র্যাকটিসই চলবে? এর মধ্যে কি রিয়েল লাইফ কোনো প্রজেক্টে আমরা কাজ করব, নাকি 6 মাস পরে যে রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করার জন্য বলছি? না 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 না, এখানে একটু বলি। না না, এখানে রিয়েল লাইফ প্রজেক্ট আছে। হ্যাঁ, এখানে রিয়েল একটা না, প্রায় 8টা 9টা রিয়েল লাইফ প্রজেক্ট আছে, 8টার উপরে। সো বিষয়টা সেটা না, রিয়েল লাইফ প্রজেক্ট ওইখানে বিষয়টা কেমন যে আপনি একটা অফিস এনভায়রনমেন্টে, লাইক আমরা যেটা করি যে কোনো একটা বন্ধের দিনে যে টিম গুলা গঠন করা হয় তাদেরকে ডাকি, ডেকে আমরা টিম ওয়াইজ ভাগ করে দিই, মানে একেবারে ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ হয় একটা কোর্সের মধ্যে আপনারা সবাই মিলে কোর্স করতেছেন, আর ওইখানে আমরা যেটা করতেছি ইন্ডাস্ট্রিতে যেভাবে এই যেমন হচ্ছে আপনার একটা প্রবলেম তুলে ধরা হলো, এই সলিউশনটা আপনারা সবাই মিলে সলভ করলেন, প্রবলেম দিয়ে দেওয়া হলো। আর এখানে আমরা কি করতেছি যে ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ, সো এই জিনিসটা বোঝেন। এবং আমাদের সাথে আমাদের অফিসের সাথে একটা ইন্টারাকশন, যে আপনারা আমাদের এখানে ক্লাসে আসতেছেন, দেন আপনি আমাদের এখান থেকে মানে সরি আমাদের অফিসে আসতেছেন, আপনি কাজ নিয়ে যাচ্ছেন, একটা টিম একসাথে কাজ করতেছেন, আপনাদের একজন লিডার থাকতেছে, এরকম বিষয়গুলো। আচ্ছা, রমাদান টাইমে বেসিক্যালি ক্লাস টাইমটা একটু চেঞ্জ হবে। রমাদান টাইমে ক্লাসটার তারাবির পর থেকে আমরা শুরু করব। বেসিক্যালি রমাদান টাইমে এটা হলো 10টা 15 থেকে 10:30টায় 1 ঘন্টা ক্লাস হবে মাত্র। রমাদানের এই 5টা ক্লাস হবে, বেসিক্যালি রমাদানের 5টা বা 6টা। এটা আমরা 10:30টা থেকে 10টা 15 বা 10:30টা থেকে তারাবির পরে 11টা পর্যন্ত আমরা এই ক্লাসটা নিব। ঠিক আছে, এটা হলো বিষয়। ওকে, হ্যালো ভাইয়া। সো হ্যাঁ জি শিওর। আমি বলতে চাচ্ছিলাম যে মডিউল গুলা করাবে, সেই মডিউল ওয়াইজ কি রিয়েল লাইফ যে প্রজেক্ট গুলা হয় ওইগুলা নিয়ে কাজ করবো আমরা এর মধ্যে? মডিউল ওয়াইজ রিয়েল লাইফ প্রজেক্ট করানো হবে, রাইট। এই 6 মাসের মধ্যে মডিউল ওয়াইজ রিয়েল লাইফ প্রজেক্ট করানো হবে। যেমন এক্সেলের ড্যাশবোর্ড মেকিং রিয়েল লাইফ প্রজেক্ট সলিউশন এক্সেলে করানো হবে, পাওয়ার বিআই তে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করানো হবে। আর সোলাইমান কিন্তু বললোই যে যেমন ইয়ার কথাটা বললো, যে এসকিউএল এর কথাটা উল্লেখ করলো, যে এসকিউএল একেবারে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট একটা ফুল কিভাবে সলিউশন করতে হয়, পাওয়ার বিআই তে কিভাবে সলিউশন করতে হয়, এগুলো কিন্তু সে দেখাবে। হ্যাঁ, সো ইভেন মেশিন লার্নিং প্রজেক্টও সে দেখাবে যে কিভাবে ফার্স্ট ক্লাস সলিউশন করতে হয়। সো এন্ড আমিও একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট দেখাবো, দাদা দেখাবেন। সো রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট থাকবে অনেকগুলাই এই কোর্সের মধ্যে। এর বাইরে বিষয়টা হলো যে আমরা এই যে বাইরে 6 মাস বলতেছি, এটা আমরা একাই, আমরা ডেটা সলিউশন 360 ওয়ানলি এই সুযোগটা দিচ্ছি, এবং শুধু সুযোগ দিচ্ছি না, এটা আমাদের এই ছেলেপেলে যারা এই পাইপলাইনে ঢুকছে তারা এক একটা মানে সোনা, আমি যদি সিম্পলি বলি, সোনা হয়ে উঠতেছে ইন দিস সেক্টর। এটা একটা মজার জিনিস, মানে আমি কথাটা বললাম, ইটস রিয়েলি ইট ইজ আমাদের যে জবটা হয়েছে যে ছেলেটার কিছুদিন আগে, সে কিন্তু আমাদের এই পাইপলাইনের স্টুডেন্ট। ঠিক আছে, মানে এই পাইপলাইনে যারা ঢুকছে তারা অ্যাকচুয়ালি ভালো করতেছে। ঠিক আছে, কারণ কি এমনি তো কোর্সে ভালো করতেছেই, তারপরে আবার ওইখানে যেটা হচ্ছে, যেটা বললাম যে টিম ওয়াইজ প্রবলেম সলভ করার যেটা বিষয়, এটা তো আসলে আপনাকে এক ধাপ আগায় দিবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, আমরা জানি এটা। আচ্ছা, তারপরে তন্ময় ঘোষ ভাইয়া প্লিজ। থ্যাংক ইউ স্যার। আমার জাস্ট একটা বেসিক কোশ্চেন আছে। I just want to know what is the difference between data analyst and data scientist? Thank you. আচ্ছা আচ্ছা, এটা সেও আনসার দেবে, আমিও একজন দিলেই হলো। বেসিক্যালি ধরেন আপনি ধরেন এখান থেকে সিলেট যাবেন, বা আপনি এখান থেকে খুলনা যাবেন, খুলনার আগে গোপালগঞ্জ বাদে। সো আপনার খুলনা ধরেন ডেটা সায়েন্টিস্ট, গোপালগঞ্জ পর্যন্ত হলো আপনার ডেটা অ্যানালিস্ট। তো বিষয়টা হলো যে এই রাস্তাটা কিন্তু যে খুলনায় যাবে তার মানে যে সবারই পার হতে হবে, তার মানে গোপালগঞ্জ হয়ে খুলনা যেতে হবে। তো ধরেন আপনি গোপালগঞ্জ পর্যন্ত যখন চলে গেলেন, আপনি ডেটা অ্যানালিস্ট হয়ে গেলেন, বাট আপনার ডেটা সায়েন্টিস্ট হতে আরেকটু রাস্তা যেতে হবে। হ্যাঁ, সো ওই রাস্তাটুকু কমপ্লিট করলে তার মানে প্রত্যেকজন ডেটা সায়েন্টিস্টই আগে ডেটা অ্যানালিস্টের এই জায়গাটা পার করে দেন ডেটা সায়েন্টিস্ট হচ্ছে। হ্যাঁ, সো যার কারণে আমি এই কথাটা বলবো, সেটা হলো যে আপনার আগে ডেটা অ্যানালিস্ট দেন ডেটা সায়েন্টিস্ট। আর যারা বিগিনার তাদেরকে আমি বলবো, এই জন্য আমরা কিন্তু এটাকে ওইভাবে সাজাইছি, ডেটা অ্যানালিটিক্স এন্ড ডেটা সায়েন্স। প্রথমে আমরা ডেটা অ্যানালিটিক্স এর কনসেপ্ট গুলো ক্লিয়ার করে একেবারে শেষে যে ডেটা সায়েন্সের কিছু বিষয় শেখাবো। ক্লিয়ার বিষয়টা? থ্যাংক ইউ স্যার, সুন্দর একটা एग्जांपल। আমি একটু ফর্মালি বলি, টুলস দিয়ে আপনি যদি এক্সেল, এসকিউএল,
Power BI, and basic Python for data analysis. ঠিক আছে, 4টা জিনিস আপনি যদি শিখেন তাহলে আপনি আসলে ডাটা অ্যানালিস্ট জবের জন্য পারফেক্ট ক্যান্ডিডেট। এখন পাইথন ফর ডাটা অ্যানালাইসিস এর পরে আপনি যদি ওইখানে যদি মেশিন লার্নিং, ডিপ্লয়মেন্ট, ফিচার ইঞ্জিনিয়ারিং, এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস এইসব যদি যান আগে সবগুলা সহ, তখন আপনি ডাটা সায়েন্টিস্ট জবের জন্য পারফেক্ট হবেন। আশা করি মানে ফর্মালি এই আনসারটাও আপনার জন্য মানে হেল্পফুল হবে। আচ্ছা, এরপরে MM সালেহ। MM সালেহ ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, সো আমি আমি পার্সোনালি ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স এইসব টুলগুলা আনস্ট্রাকচার্ড ওয়েতে কিছু কিছু পড়ালেখা করা হয়েছে। স্পেশালি আমি আসলে স্ট্যাটিস্টিক্স ফোকাস, আমি ম্যাথমেটিক্যাল জিনিসগুলো মোটামুটি স্ট্যাটিস্টিক্সের যে জিনিসগুলো আমাদের ডেটা সায়েন্সে লাগে এগুলো আমি পাইথনের লাইব্রেরিগুলো থেকে শুরু করে এবং কোর স্ট্যাটিস্টিক্স এগুলো সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে নলেজ গেইন করছি। সো এখন আমার কথা হলো যে ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্স। সো ডেটা অ্যানালিস্ট, সো আমরা এখানে ডেটা ক্লিনিং থেকে শুরু করে বিভিন্ন ভিজুয়ালাইজেশন ডেটাগুলো দেখে তার উপরে আমরা কিসের উপরে ফোকাস করব ওই পার্টিকুলার ডেটা সেটটা নিয়ে কাজ করার চেষ্টা করি। সো এতটুকু পার্ট পর্যন্ত ডেটা অ্যানালিস্টের কাজ। তো এইখানে যে আমাদের হয়তো ম্যাসিভ ভাবে কোনো মডেল ডেভেলপ করতে হবে না, কিন্তু পরবর্তীতে যখন আমরা ডেটা সায়েন্স এর কাজ করব বা মেশিন লার্নিং এর কাজ করব তখন যে মডেলগুলো আছে আমাদের ট্র্যাডিশনাল যে অ্যালগরিদম আছে, সো এর বাইরে আপনারা কি কোনো কিছু দেখাবেন যেমন আপনাদের এক্সপিরিয়েন্স থেকে যে কোনো একটা অ্যালগরিদমে আপনারা চেঞ্জ করে বা কোথায় আসলে বিজনেসের নিডের কারণে একটা চেঞ্জ করে আমরা ভালো ফলাফল পাইতে পারি, এরকম কোনো সিনারিও কি আপনাদের প্রজেক্টে থাকবে কিনা? সো এই হলো আমার কোশ্চেন। আরেকটা যে কোর্সটার ডিউরেশন এবং কস্টটা আমি আসলে জানি না, এটা একটু যদি জানাই দিতেন। থ্যাংক ইউ। হ্যাঁ প্লিজ বাবা নাম্বার। আচ্ছা, প্রথম কথা যে মডেলিং এর ব্যাপারটা, তো মডেলিং এ আসলে আমরা অলরেডি কিছু ডাটা সেট ফিক্সড করে রাখছি যেটার মাধ্যমে আসলে আমরা ট্রেনিং করাবো। বাট আপনি যেহেতু বলতেছেন যে একটু ডিফারেন্ট ওয়েতে জিনিসগুলো দেখানোর জন্য, তো হ্যাঁ কোনো সমস্যা নাই, আমরা আপনার ফিডব্যাকটা নিতেছি এন্ড আমরা ওই ধরনের একটু মডেল ট্রেন করে ডিফারেন্ট টাইপের অ্যালগরিদম একসাথে ইউজ করে এন্ড দেন কোনটা আসলে বেশি উপযোগী হবে সেই ধরনের প্রজেক্ট করে আমরা দেখাবো, কোনো সমস্যা। আর বাকিটার আনসার আই থিঙ্ক ভাইয়া দিলে ভালো হবে। আচ্ছা, আপনি আরেকটা কোশ্চেন কি করেছেন আমি একটু প্লিজ। জি আমি সালমান। হ্যাঁ জি ভাইয়া প্লিজ আরেকবার একটু প্লিজ। আমি আমার লাস্ট কোশ্চেন ছিল যে কোর্সের ডিউরেশন এবং কস্ট। আমি আচ্ছা, এটা হলো বেসিক্যালি ডিউরেশনটা 6 মাস। 6 মাসের হলো লাইভ ক্লাস, দেন 6 মাস পরবর্তী 6 মাসের যে সাপোর্ট, ওইটা হলো যারা ক্লাস কমপ্লিট করবে, অ্যাসাইনমেন্ট দিবে তাদের জন্য। আসলে আপনি যদি ক্লাস কন্টিনিউ না করেন, ক্লাসে দেখা যায় উপস্থিত থাকতে পারলেন না বাট অ্যাসাইনমেন্ট দিলেন, হ্যাঁ মানে এখানে আপনার ক্লাস করতেই হবে, এটাই হলো মেইন কথা। আমরা কিন্তু প্রেসার দিব, আমরা প্রেসার দিই। আমাদের এই প্রতিষ্ঠানে যারা আছে এখানে মানে কয়েকজন আছে, যেমন সায়েদ আতিক ভাই আছে, কয়েকজন আমাদের যারা কোর্স করেছে, আমাদের কিন্তু সবাই শুভাকাঙ্ক্ষী। যদি আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের রিভিউ দেখেন বা আমাদের দেখেন পেজে একটু দেখেন, রিভিউ গুলা দেখেন, তো দেখবেন যে আমাদের কি পরিমাণ শুভাকাঙ্ক্ষী। তার কারণ হলো আমরা আসলে ওই পরিমাণ পরিশ্রম করতেছি। ব্যাপারটা হচ্ছে যে এইটা আপনি আমাদের 6 মাসের ক্লাস, 6 মাস পরে আবার আপনাকে সাপোর্ট দেবে, কিন্তু সাপোর্টটা আবার ডিপেন্ড করে আপনি কিছুই করলেন না বাট আপনাকে কিসে সাপোর্ট দেবে, আপনি তো জানেনই না কিছু। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। অ্যান্ড আমাদের কোর্স ফি হলো 11,000 টাকা, 7,990 টাকা হলো এখন আপনার ডিসকাউন্টেড ফি। এটা আবার 2টা ইনস্টলমেন্ট রেখেছি। আপনি যদি ইন্ডাস্ট্রিতে দেখেন যারা কোর্স করাচ্ছে বা আপনার এই ধরনের কোর্সের জন্য আপনি যদি ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি দেখেন, হিউজ, আসলে ওইটা উল্লেখ করতে চায় না, হয়তো মনে করবেন যে এত কোর্স প্রাইস এটা কি এমন। হ্যাঁ, ইভেন 70-80 হাজার টাকা পর্যন্ত অনেকে জানেন আপনারা। দ্যাটস ফাইন ভাই, ঠিক আছে, কমপ্লিটলি ফাইন। সো সেটা আমরা কিন্তু অনেক কম ফিস নিচ্ছি, এবং আমাদের সমসাময়িক
আরো কম টাইমে আরো কম কন্টেন্টে সেম আমাদের টিচার বলেন, টিচার প্যানেল বলেন, সাপোর্ট প্যানেল বলেন, আমরা যা করতেছি এটা মানে কি বলবো যে এই টাকায় এই ধরনের কোর্স, এন্ড নট অনলি আমি টাকার কথাটা বলবো না, সাপোর্ট থেকে শুরু করে প্রতিটা জিনিস। হ্যাঁ, সো টাফ টু মেইনটেইন ফর ডেটা সলিউশন 360। এনিওয়ে আমাদের হলো 7,990 টাকা। জি ওকে, থ্যাংক ইউ। একটা ছোট কোশ্চেন একটু রেজ করছে, জি, একটু অফ বলতে কোর্স। হচ্ছে। হ্যাঁ, আমি হচ্ছে যেহেতু প্রফেশনাল কাজে ব্যস্ত থাকতে হয়, তো জি সেই ক্ষেত্রে আমি কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে না পারলে বা মানে কোনো অ্যাসাইনমেন্ট জমা দিতে না পারলে আপনার কি ভিডিও রেকর্ডিং গুলো প্রোভাইড করবেন? হ্যাঁ, অথবা আমরা প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ডিং প্রোভাইড করব। অথবা এমন রেকর্ডেড হতে পারে যে আমি অ্যাটেন্ড প্রপারলি করতে পারতেছি না, কারণ টাইমিং এর ব্যাপারটা আছে, বাট আমি হতে পারে, চাচ্ছি যে এটা তো হতেই পারে। সো সেক্ষেত্রে নলেজটা আমি আসলে রেকর্ডেড দেখেন। নিয়ে রাখতে চাচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ আমি পরবর্তীতে ভিডিও দেখলে অনেক কিছু বুঝতে পারবো। সো আমি নলেজ গেইনের সুযোগটা মিস করতে চাচ্ছি না। তো সেটাই আর কি, যদি এমন হয় যে না, যে একেবারে অ্যালাউ করবেন না, তাহলে অবশ্যই আমি ইয়ে করবো, না না, ট্রাই আমি তো করবো। সেটা বললাম যে আপনার তো প্রবলেম থাকতেই পারে, যার প্রবলেম রাইট, থাকলে শেয়ার করেছেন। থ্যাংক সো ইউ। আমরা আই নো ইউ দ্যাট ইউ হ্যাভ সাম প্রবলেম উইথ দ্য অ্যাসাইনমেন্ট এন্ড রেগুলার ক্লাস। হ্যাঁ, সো এটা তো আমরা জানি। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই ছাড় দিই। হ্যাঁ, আচ্ছা, আমি একটু সাব্বির হোসেন ভাইয়ের কাছে যাচ্ছি। আরেকটা জিনিস সাব্বির হোসেন ভাই শুরু করার আগে জাস্ট একটু বলি, সেটা হলো দেখেন, কোর্স আপনি আমাদের এখানে করেন বা যেখানেই করেন, কোর্স করেন বা এই ধরনের মানে এই ধরনের স্কিল গুলোর ক্ষেত্রে আমি একটু বলবো আপনারা স্কিল গুলো শিখেন এখনকার সময়। হ্যাঁ, এখনকার যে সময়টা আসছে আপনারা শিখেন, কাজে লাগবে। জাস্ট এই কথাটুকু বলবো যে যে স্কিল গুলো আমরা শেখাচ্ছি এই কোর্সে 6 মাসে, আপনারা কোর্স করেন না করেন সেটা ইটস আপ টু ইউ, বাট এটা আপনারা শিখেন। আমি বলবো যে এটা আপনাদেরকে ক্যারিয়ারে অবশ্যই অবশ্যই এফেক্ট করবে। আপনি ডেটা অ্যানালিস্ট হতে চান অর না হতে চান, আপনাকে এটা অবশ্যই মানে হেল্প করবে টু এক্সপ্লোর ইউর ক্যারিয়ার। হ্যাঁ, সাব্বির হোসেন ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কোশ্চেনটা ছিল যে কি, আমরা যদি ফ্রিল্যান্সিং সেক্টরে যে ডাটা অ্যানালিস্ট হিসেবে যদি মানে কাজ করতে চাই, তখন ফ্রিল্যান্সিং সেক্টরে আমি যদি বায়ারকে হ্যান্ডেল কিভাবে করবো, লিড কিভাবে আনবো, হ্যাঁ, এই জিনিসগুলো কি আপনাদেরকে ওখানে কি সবকিছু এই কোর্সের মধ্যে শিখিয়ে দিতে পারবেন? মানে আচ্ছা, এটা একটু সুলাইমান আহমেদ প্লিজ অ্যান্সার। আচ্ছা উনি নেবেন তো? আচ্ছা, ভাইয়ার কোশ্চেনটা যদি আবার রিপিট করতেন, আসলে শুনি নাই। ভাই আমার কোশ্চেনটা ছিল যে ফ্রিল্যান্সিং সেক্টরে আমি যে কিভাবে বায়ারকে হ্যান্ডেল করব এবং বায়ারের সাথে কিভাবে কথোপকথন করব, কিভাবে আমি এই যে ডাটা অ্যানালিস্টের কাজগুলো পাবো, এই জিনিসগুলো কি আপনারা এই কোর্সের মধ্যে শিখাবেন? হ্যাঁ, এই কোর্সগুলো সরি, এই জিনিস একটু মিট করে দেন। আমার নিজের ভয়েস রিপিট হচ্ছে, তো বলছিলাম যে একটু মিউট করে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো হ্যাঁ, এই জিনিসগুলো আসলে কিভাবে ক্লায়েন্টের মানে হ্যান্ডেল করা লাগে, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলা লাগে, এগুলো আসলে আমরা কোর্সের চলাকালীন সময় বা লাস্টে 6 মান্থ আসলে আমরা ওগুলো শিখাই দিব। তো আসলে জেনারেলি ভয় পাওয়ার কিছু নাই, সে বিদেশি ক্লায়েন্ট হোক বা দেশি ক্লায়েন্ট হোক, প্রফেশনালি হ্যান্ডেল করবেন। সে বলছে যে সে এই কাজ চায়, আপনি যদি পারেন ওই কাজটা করে দিতে, বলবেন হ্যাঁ আমি এই কাজটা করে দিতে পারি। এরপর আপনি জিজ্ঞেস করবেন তার কাছ থেকে তার বাজেট কত, তার ডেডলাইন কবে, জাস্ট এরকম একদম প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে। কোনো ধরনের এদিক সেদিক যাওয়া যাবে আসলে লাগে না। অ্যান্ড বাইরের দেশে ক্লায়েন্ট আসলে হ্যান্ডেল করা আসলে সহজ, টু বি ভেরি অনেস্ট। আপনি যেরকম তারা যেরকম বলবে, আপনি যদি ওইরকম একদম স্ট্রেট টু স্ট্রেট কথাবার্তা বললেই ব্যাপারটা আসলে সহজ। মানে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তো আই থিঙ্ক আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। জি, নেক্সট। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ভাই আমার একটা কোশ্চেন ছিল যে আপনাদের ক্লাস শুরু হবে কখন থেকে? আমাদের 10 তারিখ থেকে, এই 10 তারিখ থেকে 5 তারিখ রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। আচ্ছা, তো নেক্সট আরাফাত ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটু কমেন্ট সেকশন দেখতেছি। Thank you for your suggestion. I have already need to learn more. Try in this freelancing. MBA holder, IBA major in marketing. অনেক খুব ভালো। আপনি যদি MBA and IBA
উইথ মার্কেটিং আপনার জন্য আসলে অনেক হেল্প হবে। আপনি ডাটা অ্যানালিস্ট হিসেবে কেরিয়ার শুরু করে এরপর ধরেন ডিরেক্ট ম্যানেজার রোল গুলো আসলে নিতে পারবেন, মানে মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিং স্টেক হোল্ডার রোলে যেতে পারেন 3 থেকে 4 বছরের মধ্যে ইজিলি এন্ড অনেক হ্যান্ডসাম আর্ন করতে পারবেন। কেউ কেউ আমাকে বলছেন এসব কোর্স করে নাকি কোনো লাভ হয় না। আচ্ছা, হাউ টু হেল্প হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, দাদা যদি থাকেন তাহলে এই কোশ্চেনের আনসারটা আসলে দাদা অনেক ভালোভাবে দিতে পারতেন। হ্যাঁ, আমি আছি। অবশ্যই আপনার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে যদি আপনি থেকে থাকেন তাহলে এটা আপনাকে অনেক হেল্প করবে, বিশেষ করে এইচআর অ্যানালাইসিসে। আমাদের একটা যেমন আমাদের রিসেন্ট আমরা একটা এইচআর সফটওয়্যার ডেভেলপ করেছি, এটা একদম মানে ম্যাক্সিমাম মডিউলগুলি আমাদের কভার করছে, একদম ইনক্লুডিং আমাদের পারফরমেন্স ম্যানেজমেন্ট সহ। হ্যাঁ, তো এটা আপনার জন্য একটা অপরচুনিটি হবে যদি আপনি এই কোর্সগুলি কমপ্লিট করে আপনার ক্যারিয়ারে যদি কাজে লাগাতে চান। ইয়েস, অফ কোর্স ইউ ক্যান ডু ইট। থ্যাংক ইউ। আচ্ছা, আরিফ রহমান ভাইয়া কোশ্চেন করছেন যে ইজ ইট হেল্প ইউজফুল ইন দ্য ব্যাংকিং সেক্টর? ইফ ইয়েস, ইন হোয়াট in what field bankers can use it? তো হ্যাঁ, ব্যাংকিং সেক্টরের অনেক বড় একটা ইউজ কেস আছে ডাটা সায়েন্সের, যে ব্যাংকিং সেক্টরে আপনার ধরেন কাস্টমার সেগমেন্টেশন বা কাস্টমার ডেমোগ্রাফি অটোমেশন। তো মেইন সুবিধাটা হচ্ছে কি অটোমেশনের জন্য আপনার কাছে ডাটাবেসের মধ্যে সব ধরনের কাস্টমারের সব ধরনের ডাটা আছে। তো আপনি পাওয়ার বি এর মাধ্যমে কি করলেন, একটা জিনিস স্ট্রাকচার বইতে রাখলেন যে আপনি একটা পাই চার্ট বানালেন, ওইটার মধ্যে পার্সেন্টেজ দেওয়া হবে, মেলের পার্সেন্টেজ, ফিমেলের পার্সেন্টেজ। তো এই ধরনের যে কাস্টমার ডেমোগ্রাফিক অটোমেশন, শুধু তাই না, কাস্টমারের যে ইনকাম এন্ড এক্সপেন্স অ্যানালিটিক্স এর মাধ্যমে আপনি কাস্টমারের স্পেন্ডিং অ্যানালাইসিস এগুলো আপনি শোকেস করতে পারবেন পাওয়ার বি এর মাধ্যমে। লাইক ডাটা জাস্ট আসবে এন্ড ওইগুলার ইনফরমেশন আপনার জাস্ট আপডেট হতে থাকবে। এন্ড ডাটা সায়েন্সের মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করে স্পেশালি লজিস্টিক রিগ্রেশনের মাধ্যমে আমরা যে ক্রেডিট কার্ড ফ্রড ডিটেকশন এগুলো আসলে করতে পারি। সো ব্যাংকিং সেক্টরে আসলে অনেক ইউজ কেস আছে ডাটা সায়েন্সের, যেটা আসলে আপনি যদি টুলস গুলো শিখেন, আপনি যদি ডাটা সায়েন্সের ডাটা সায়েন্সের যদি মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো যদি আপনি শিখেন তাহলে অনেক হেল্পফুল হবে। অনেক আসলে কি হয়, একটা জিনিস শেখার পরে অনেক ধরনের আইডিয়া আসলে মাথায় জেনারেট হয় যে আমি আসলে এই জিনিসটা শিখছি এন্ড আই থিঙ্ক আই ক্যান ইউজ দিস নলেজ ইন দিস সেক্টর অর ইন দিস সেক্টর, এরকম আসলে ব্যাপারগুলো হয়। আচ্ছা, আরফাত ভাইয়ের কাছে যাচ্ছি। ভাইয়া যদি একটু আপনার প্রশ্নটা যদি বলেন। কোশ্চেনের একটু অ্যানসার দিয়ে দিই আমি, জাস্ট এটা অনেকবার আসতেছে তো। আচ্ছা, এটা হলো যে ক্লাস টাইমিং সম্বন্ধে অনেককে জিজ্ঞাসা করেছেন, কেউ জিজ্ঞাসা করতেছেন। আমি জাস্ট বলি আমাদের ক্লাস টাইমিংটা রমাদান মাসে যেহেতু শুরু হচ্ছে, রমাদান মাসে আমাদের ক্লাস টাইমিংটা, আমাদের বেসিক্যালি ক্লাস টাইমিং হলো রাত 9:30 থেকে 11টা, শনিবার এবং রবিবার রাত 9:30 থেকে 11টা। আমরা 9:30 এই জন্য রাখি যে আমাদের এখানে প্রচুর চাকরিজীবীরা ক্লাস করতে আসে, সো যার কারণে তারা যাতে জব মানে তাদের ওটা কমপ্লিট করে এসে তারা ক্লাসটা করতে পারে। দুই নম্বর হলো যে রমাদান মাসে আমাদের একটা সেটা হলো আমরা একটা রিশিডিউল করতেছি ফর দ্য যে 5টা ক্লাস হবে বেসিক্যালি রমাদানে, 5টা বা 6টা। এটা আমরা তারাবির পরে 1 ঘন্টা ক্লাস হবে। হ্যাঁ, অর্থাৎ 10:30 থেকে 11:30 অথবা 10:15 থেকে 11:15। এটা ডিপেন্ডস অন যে কোন সময়টা তারাবিটা শেষ হচ্ছে, আমরা এটা জানিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে, প্লিজ কন্টিনিউ। এই জিনিসটা অনেকেই জিজ্ঞাসা করতেছিল, সো একটু করে ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ প্লিজ। আচ্ছা, আরফাত ভাইয়া আপনার প্রশ্নটা বলুন। আসসালামু আলাইকুম। মানে আমি জানতে চাচ্ছিলাম হচ্ছে কি, মানে কি আমাদের এখানে বলা হচ্ছে 6 মাস মানে 50টা ক্লাস হবে আর কি, জানি আমরা সেভাবে। মানে এরকম শুধু লাইভ ক্লাস হবে নাকি অন্য দিন ক্লাস মডিউল গুলো থাকবে, মডিউল গুলো আমরা কমপ্লিট করবো, দেন আমাদের কোনো অ্যাসাইনমেন্ট থাকবে সেটা আমরা সাবমিট করবো অন্য দিনের মতো, আর বাকি সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস এরকম হবে, নাকি শুধু অনলি লাইভ ক্লাস আমরা জিনিসগুলো শিখবো আর কি? না, লাইভ ক্লাস তো আপনি করবেন, লাইভ ক্লাস আপনি করবেন, কিন্তু ওই ক্লাসে আপনার অ্যাসাইনমেন্ট থাকবে না, ওই ক্লাসে আপনার টাস্ক থাকবে না।
সো আপনার ওই 2 দিন লাইভ ক্লাসের যে টাস্ক থাকবে সেটা তো আপনার সারা সপ্তাহ মিলে করতে হবে, আপনার তো টাস্ক দেওয়া থাকবে, না হলে আপনি কি আসলে আপনি শিখবেন কি? শুধু লাইভ ক্লাস করে তো লাভ নাই যদি আপনি প্র্যাকটিস না করেন। সো আপনাকে টাস্ক ওই সময়টাই লাইভ ক্লাস করিয়ে টাস্ক দিয়ে দেওয়া হবে ফর দ্য নেক্সট উইক। হ্যাঁ, সো ওই টাস্ক গুলো আপনারা কমপ্লিট করবেন, সেটাই অনেক প্রেসার হয়ে যায়। মানে ক্লাস আর কি ক্লাস সপ্তাহে 2টাই হবে। হ্যাঁ, ক্লাস সপ্তাহে 2 দিন, লাইভ ক্লাস সপ্তাহে 2 দিন, বাট আপনাদের ওই 2 দিন আপনাদের ফাইল শেয়ার করে বিভিন্ন টাস্ক দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, দিয়ে দিলে আপনারা ওইটা দেখে এটা ইজিলি করে নিতে পারবেন। জি, থ্যাংক ইউ। আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে গেল মানে আমরা যদি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করব সেটা মার্কিং একটা অবশ্যই সিস্টেম থাকে, মানে হচ্ছে গেল যে আগে সাবমিট করতে পারবে তার মার্ক কাউন্টটা কি বেশি আগে হবে নাকি এক সময় করতে পারলে হলো, এরকম কোনো নিয়ম আছে? না, আমরা তো ওইখানে ডেট দিয়ে দিব, লাস্ট ডেট, মানে আমরা তো একটা ডেট দিয়ে দিব যে অমুক ডেটের মধ্যে আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। সো আপনি সেই ডেটের মধ্যে করলে যারা যারা করবে সেই অনুযায়ী মার্কিং, পরবর্তীতে ডেট অনুযায়ী যদি আপনি করতে না পারেন সেক্ষেত্রে কজ জানাতে হবে যে আপনি কেন করতে পারেননি, সেক্ষেত্রে আপনার ইভালুয়েশন হবে। আর যদি কজ না জানাতে পারেন সেক্ষেত্রে আপনার ওইটা বাতিল গণ্য হবে আর কি। কারণ দেখেন আপনি শিখতেছেন একটা জিনিস, এখন থেকে যদি আপনি ডেডলাইন যদি ক্যাচ করতে না পারেন তাহলে মানে এখন থেকে আসলে এই মানে ব্যাপারটা আসলে অভ্যাসটা আসলে গড়ে তোলা উচিত, ডেডলাইন ক্যাচ করার জন্য। কারণ চাকরি সেক্টরে যাওয়ার পরে তো ডেডলাইন নিয়ে আসলে আপনাকে কাজ করতে হবে, তো সবসময় সিরিয়াস থাকতে হবে। এটা যেহেতু পড়াশোনা তাই যে সিরিয়াস একটু কম থাকবে এরকম। আচ্ছা, তো আমি সুপর্ণা রয় আপু, হাউ দিস কোর্স ক্যান হেল্প ফর হায়ার স্টাডিজ ইন বিজনেস অ্যানালিটিক্স। আর একটা কোশ্চেন হচ্ছে কি, হোয়াট লেভেল অফ স্ট্যাটিস্টিক্যাল নলেজ নিডেড ফর দ্য কোর্স। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনের আনসারটা আগে দেই। এই কোর্সে এনরোল করতে হবে কোনো ধরনের স্ট্যাটিস্টিক্যাল নলেজ আপনার জানতে হবে না। আমরা একদম বেসিক থেকেই যতটুকু প্রয়োজন ততটুকু আসলে স্ট্যাটিস্টিক্স শিখাবো। আর যে সময় আমরা মেশিন লার্নিং পোর্শনে আমরা যাব তখন আমরা আসলে আরেকটু অ্যাডভান্স লেভেলের, মেশিন লার্নিং আসলে স্ট্যাটিস্টিক্সই, তো তখন আমরা আসলে অ্যাডভান্স লেভেলের প্রথমে থিওরি বুঝাবো, এরপর কোডিং দিয়ে প্রজেক্ট দেখাবো, এরপর একটা অ্যাসাইনমেন্ট দিব প্রত্যেকটা অ্যালগরিদমের জন্য আর কি। আর হাউ দিস কোর্স ক্যান হেল্প ফর হায়ার স্টাডিজ ইন বিজনেস অ্যানালিটিক্স। বিজনেস অ্যানালিটিক্স এর জন্য ওই সেক্টর দিয়ে হেল্প করবে যে আপনি যেহেতু এসকিউএল পারেন, আপনি যেহেতু পাওয়ার বিআই পারেন, আর আপনি যেহেতু স্ট্যাটিস্টিক্স পারেন, তো আপনি যে সময় পড়াশোনা বা ক্লাস শুরু করবেন তো তখন দেখা যাবে যে আপনি আপনার আদার ক্লাসমেট থেকে বেশি সামনে একবারে আছেন। আপনি যে জিনিসগুলা বা যে থিওরি গুলো আপনাকে ক্লাসে শেখানো হবে ওইগুলা অনেক তাড়াতাড়ি প্র্যাকটিক্যালি ক্যাচ করতে পারবেন। তো ওই দিক দিয়ে আপনি এগিয়ে থাকবেন বাকি সবার দিক দিয়ে। আর চাকরি সেক্টরে তো অবশ্যই এগিয়ে থাকবেন, যেহেতু আপনার কাছে একটা রেডিমেড মানে একটা পোর্টফোলিও রেডি থাকবে। আপনি যদি নিজের প্রজেক্ট দিয়ে যদি পোর্টফোলিও বিল্ড আপ করে থাকেন। আই থিংক আচ্ছা, আমার মনে হয় আজকে আর কারোর কোশ্চেন নাই। এনিওয়ে, এরপরেও যদি আপনাদের কারোর কোশ্চেন থাকে আমাদের কাছে 1-to-1 কোশ্চেন করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি তো প্রথমে এই কথাটা বলেছি যে আমরা খুবই ওপেন। হ্যাঁ, সো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। একটা কোশ্চেন করেছে, একটু কাইন্ডলি অ্যান্সার দিয়ে দেন। আচ্ছা, এআই ইঞ্জিনিয়ারিং এর সাথে ডাটা অ্যানালাইসিস এর সম্পর্ক আছে? জি, অবশ্যই আছে। ডাটা অ্যানালাইসিস হচ্ছে কি আপনার ধরেন বেস, ভিত্তি, এন্ড এটার উপর বাকি সবকিছুই আসলে একটা অল্প অল্প করে বিল্ড আপ হইতেছে। তো ডাটা অ্যানালাইসিস, এরপরে আপনার মেশিন লার্নিং, এরপরে আপনার ডিপ লার্নিং, এরপরে আপনার এআই ইঞ্জিনিয়ারিং এ যেটা গেছে আর কি। তো এআই ইঞ্জিনিয়ারিং এর আসলে ওই যে ডিপ লার্নিং থেকে আসলে এআই ইঞ্জিনিয়ারিং এর রুটটা আসলে বের হয়েছে। সো ওইখানে যাইতে হলে অবশ্যই আপনার বেসিক স্ট্যাটিস্টিক্স, ডাটা অ্যানালিসিস সম্পর্কে আসলে আপনার ধারণা মাস্ট থাকতেই হবে। এন্ড প্রোগ্রামিং, ইঞ্জিনিয়ারিং এর জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা, পাইথন জানা, ইন্টেন্সিভলি পাইথন আসলে জানতে হবে। ওকে, ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হলো যে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সময় যে কোনো কোশ্চেন করে অ্যান্সার নিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। অ্যান্ড আমাদের এখানে আসলে সত্যি কথা বলতে ডেটা অ্যানালাইসিসের একটা ইনভায়রনমেন্টে ঢুকবেন, সর্বোচ্চ ইনভায়রনমেন্টে, যেটা সর্বোচ্চটা আপনি পেতে পারেন যেখানে। আমরা জাস্ট এই কথাটা বলবো। হ্যাঁ, এবং আমরা যেটা করতেছি, আমরা বললাম তো আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্ট,
এন্ড আদারদেরকে দিয়েও আমরা সিবিটাকে নিয়ে সেই সিবিটাকে চেক, আমরা সিবিটা রেডি করে, মানে আপনি যখন এই কোর্সটা কমপ্লিট করতেছেন দেন সিবিটাকে নিয়ে সিবিটাকে রেডি করে দেন তাদের কাছে পাঠাচ্ছি। ফ্রিল্যান্সিং এর জন্য যারা আছে তাদেরটা দেখে এটাকে রেডি করা, এই পুরো জায়গাটাই আমরা কিন্তু পুরো প্রসেসটা ডেভেলপ করে আমরা এই জায়গাটা কিন্তু হেল্প করতেছি। হ্যাঁ, সো এবং বাংলাদেশে আমরাই এই যে খুব বেশি স্পেসিফিক আমরা এখনো পর্যন্ত ডেটা অ্যানালিটিক্স এর কোর্স গুলাই নামাচ্ছি। হ্যাঁ, এবং আমরা এটা করাচ্ছি প্লাস আমরা প্লেসমেন্ট করতেছি অলসো, যেটা আপনারা আমাদের পেজ বা অন্যান্য জায়গা দেখলে ইজিলি বুঝে যাবেন যে আমরা কি করতেছি। তো ঠিক আছে, আপনারা